পরীক্ষার হলে কিভাবে ডিটারমিনেন্ট আমরা খুব তাড়াতাড়ি সলভ করব উইদাউট এক্সপানশন, এই শর্টকাটটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে পরীক্ষার হলে ডিটারমিনেন্ট আমাদের তড়ি মেরে হয়ে যাবে। হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা স্টার্ট করতে চলেছি জেইর আর ডব্লিউবি জেইর একটা সিরিজ, যে সিরিজে 10টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকবে। যে এই 10টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যেতে পারো পরীক্ষায়, তাহলে তোমাদের র্যাঙ্ক যথেষ্ট ভালো হতে বাধ্য। তো সবার প্রথমে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। সবার প্রথমে বলে রাখি, এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক গণিতের খুবই একটা পুরনো চ্যাপ্টার। আরও একটা জিনিস বলে রাখা ভালো, যদি ডিটারমিনেন্ট আবিষ্কারই না হতো তাহলেও কিন্তু আমাদের গণিতে তেমন কোনো প্রবলেম হতো না, কারণ ডিটারমিনেন্ট ছাড়াও পুরো গণিতটা সলভ করা যেত। তবে একটা জিনিস বলি, ডিটারমিনেন্ট তাহলে আমরা ইউজ করছি কেন? ডিটারমিনেন্ট জেনারেলি আমরা ইউজ করছি লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্য। ধরো তুমি দুটো লিনিয়ার ইকুয়েশন জানো, দুটো ভেরিয়েবল, তার খুব ইজিলি তুমি সলভ করতে পারবে। যদি তোমার কাছে 6টা লিনিয়ার ইকুয়েশন আর 6টা ভেরিয়েবল থাকে, তাহলে কিন্তু নর্মালি লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ করা যথেষ্ট ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টের হেল্প নিয়ে থাকি। তাহলে এই ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এই দুটো চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জেই বলো বা ডব্লিউবি জেই পার্সপেক্টিভে। তাহলে সবার প্রথমে স্টার্ট করার আগে বলি, এই যে দুটো ভার্টিক্যাল বার দেখছো, এই দুটো ভার্টিক্যাল বারের মাঝে আমি যদি কোনো এলিমেন্ট লিখি তাহলে সেটাই ডিটারমিনেন্ট বোঝায়। সাপোজ এখানে ধরো এ বি সি ডি লিখলাম আমি, এখানে দেখতে পাচ্ছি দুটো ভার্টিক্যাল বার রয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যা এখানে রয়েছে, এইগুলোকে আমরা কি বলছি? এক একটা এলিমেন্ট, ঠিক আছে? তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই ডিটারমিনেন্টকে কিন্তু মডিউলাস ফাংশনের সাথে গুলিয়ে ফেলবে না। যেমন ধরো মড অফ -3, এইটার সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। এইটা হচ্ছে দুটো ভার্টিক্যাল বার থাকবে, তার মাঝে এলিমেন্টস থাকবে, তাহলেই সেটা কি বোঝায়? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের আবার অর্ডারও হয়, এটা হচ্ছে 2/2 অর্ডার। আমরা সবই ধীরে ধীরে জানবো। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি বলছি? এখানে এলিমেন্ট বলছি, ঠিক আছে? এইখানে দেখো 2/2, এই জিনিসটা কি এবারে দেখতে হবে। এইটাকে বলে ডিটারমিনেন্টের অর্ডার। এটা কি? অর্ডার অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে? এইবারে অর্ডার ক রকমের হতে পারে? সাপোজ আমি যদি এখানে একটাই এলিমেন্ট নিতাম, দুটো ভার্টিক্যাল বার আছে আর একটাই এলিমেন্ট আছে, তাহলে এটা 1/1 অর্ডার, ঠিক আছে? আবার ধরো এ বি সি ডি, এটা কি? 2/2 অর্ডার। আবার ধরো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা হচ্ছে 3/3 অর্ডার, ঠিক আছে? তাহলে অর্ডার জিনিসটা বোঝা গেল। এইবারে এই যে অর্ডার আমরা লিখছি, অর্ডারের প্রথম যেটা সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা রো, প্রথমে যেটা থাকে। আর পরে যেটা থাকে সেটাকে কি বলছি আমরা? কলাম। রো আর কলাম, ঠিক আছে? এবারে দেখতে হবে কোনটাকে রো বলে আর কোনটাকে কলাম বলে। তাহলে সবার প্রথমে আমরা এখানে একটা ডিটারমিনেন্ট লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে? ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ অনুভূমিকভাবে যেই এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি? রো। তাহলে দেখো এটা কি? রো 1, এটা কি? রো 2, এটা কি? রো 3, ঠিক আছে? তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে এবিসি ফার্স্ট রো, ডি ই এফ এটা কি? সেকেন্ড রো, জি এইচ আই এটা কি? আমাদের থার্ড রো, ঠিক আছে? তাহলে রো বোঝা গেল। এইবার আমাদেরকে বুঝতে হবে কলাম কি। এই যে দেখতে পাচ্ছ
এ ডি, এই যে এ ডি জি এটা কি আমাদের ফার্স্ট কলাম, বি ই এইচ এটা কি আমাদের সেকেন্ড কলাম। আবার এখানে দেখো সি এফ আই, সি এফ আই এটা কি আমাদের থার্ড কলাম। তাহলে প্রথমে রো লিখতে হয়, তারপরে কলাম লিখতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে রো রয়েছে আর 3টে কলাম রয়েছে, তাহলে এটা 3/3 ডিটারমিনেন্ট। এইখানে দেখো 2টো রো রয়েছে আর 2টো কলাম রয়েছে, তাহলে এটা দেখো কি 2/2 ম্যাট্রিক্স। আর এইখানে দেখো একটাই এলিমেন্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে 1/1 ডিটারমিনেন্ট। এখানে দেখো একটাই রো রয়েছে, একটাই কলাম রয়েছে, বোঝা গেল। এইবারে এইটাকে আমরা ইন জেনারেল ফর্মে কিভাবে লিখতে পারি, এই যে রো আর কলামকে আমরা আই ক্রস জে লিখতে পারি, ঠিক আছে, বোঝা গেল এখানে। এইবারে আমরা এখানে ডিটারমিনেন্টটাকে কিভাবে সাজায়, মানে এলিমেন্টগুলোর পজিশনটা কি করে ডিনোট করে সেটা দেখব, ঠিক আছে। এইখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই এই যে এলিমেন্টগুলো লিখলাম, প্রথমে আমরা অর্ডার বার করতে শিখে গেলাম। তাহলে এটা 3/3 অর্ডারে রয়েছে ডিটারমিনেন্টটা। এই যে এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। এইবারে এর পজিশনটা আমরা কি, এলিমেন্টগুলোর পজিশন কি করে লিখতে হয় সেটা দেখব, ঠিক আছে। দেখো এইখানে এই যে এ, এই এটা ফার্স্ট রো ফার্স্ট কলামে রয়েছে, তাই জন্য এখানে এটাকে আমরা লিখতে পারি A11। এটাকে কি লিখব, A12 ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, ঠিক আছে। এটা কি মানে ডি যে এলিমেন্টটা সেটাকে আমরা কিভাবে লিখবো, তার পজিশনটাকে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম। এটা কি সেকেন্ড রো থার্ড কলাম। এটা কি থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। তাহলে দেখতে পাচ্ছি এই যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলোর সবগুলো পজিশন আমরা লিখে ফেলেছি। তাহলে একবার চেক করে নিই আমরা কতটা বুঝতে পারলাম। ধরো তোমাকে যদি বলে A22, এটার মানে কি, এইটার মানে হচ্ছে 2 নম্বর রোতে আর 2 নম্বর কলামে কে রয়েছে। তাহলে দেখো 2 নম্বর রো মানে এটা R1, এটা R2, এটা R3, আর এটা কত C1 C2 আর C3। তাহলে 2 নম্বর রো মানে এটা, আর 2 নম্বর কলাম মানে কোনটা, এটা, তাহলে এটা, তাহলে A22 মানে কত ই হয়ে গেল। আবার A23 যদি বলা হতো, তাহলে দেখো সেকেন্ড রো থার্ড কলাম, মানে সেকেন্ড রো থার্ড কলাম, মানে এটা হতো F। ক্লিয়ার হয়েছে। এইটাকে যদি আমরা ইন জেনারেল ফর্মে লিখতাম, তাহলে এটাকে আমরা লিখতাম এ আই জে। এখানে আইটাকে কি বোঝাচ্ছে, রো, আর জেটাকে কি বোঝাচ্ছে, কলাম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটাকে এখানে এই আই আর জে বোথ আর বিলংস টু 1 2 3, ঠিক আছে, এই অর্ডারের জন্য। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বোঝা গেল। তাহলে এটা এইবারে আমরা জানবো এই যে ডিটারমিনেন্ট এর ডেফিনেশনটা কি। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি ডিটারমিনেন্টের ডেফিনেশন কি, মানে ডিটারমিনেন্ট হবার শর্তটা কি। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট হতে গেলে সবার প্রথম যে শর্তটা, সেটা ইকুয়াল নাম্বার অফ রোজ এর সাথে ইকুয়াল নাম্বার অফ কলাম হতে হবে। মানে নাম্বার অফ রো যতগুলো হবে ঠিক ততগুলোই কলাম হতে হবে, মানে নাম্বার অফ কলাম, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে তাহলে তোমাকে যদি এবার বলা হয় এ বি সি ডি ই এফ, এইটা কি একটা ডিটারমিনেন্ট। এইখানে দেখতে পাচ্ছ তুমি 2টো রো রয়েছে আর 3টে কলাম,
তাহলে এটা কি, এটা পসিবলই নয়, নট পসিবল। ঠিক আছে, কারণ কি ডিটারমিনেন্ট হতে গেলে আমাকে কি হতে হবে, ইকুয়াল নাম্বার অফ রো হতে হবে, ইকুয়াল নাম্বার অফ কলাম হতে হবে। বোঝা গেছে আশা করি এটা। এইবারে আমরা ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট টার্ম জানবো। এই যে এখানে দেখতে পাচ্ছ ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর সমস্ত পজিশন এখানে লেখা রয়েছে। সবার প্রথমে দেখি এটা কত অর্ডারের ডিটারমিনেন্ট। এটা হচ্ছে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট, মানে 3টে রো রয়েছে, 3টে কলাম রয়েছে। এইবারে দেখো A11, A22, A33 এই যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলোকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট, বা এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, বা এটার আরেকটা নাম রয়েছে লিডিং ডায়াগোনাল। ঠিক আছে, একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ডায়াগোনাল এলিমেন্টের যে কনসেপ্টটা, এটা জেনারেলি আমরা ম্যাট্রিক্সে ইউজ করব, এখানে ডিটারমিনেন্টে এটার তেমন কোনো ইউজ নেই। ঠিক আছে, এইবারে এই যে A31, A22, A13 এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে বলা হয় অফ ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে এর পজিশনটাকে আমরা ইন জেনারেল ফর্মে কি লিখতে পারি, Aij, যেখানে I আর j বিলংস টু 1, 2, 3। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা। এইবারে আমরা এই ডিটারমিনেন্টের নোটেশন দেখব, মানে ডিটারমিনেন্টকে কীভাবে লেখা হয়। জেনারেলি অনেক জায়গায় এটাকে ডেল্টা সিম্বল দিয়ে লেখা হয়, বা কোনো জায়গায় লেখা হয় ডেট এ, আবার কোনো জায়গায় এটাকে লেখা হয় ডিটারমিনেন্ট এ। মানে এই তিনটে ফর্মেই জেনারেলি ডিটারমিনেন্টকে আমরা দেখতে পাই। ডিটারমিনেন্ট বেসিক্যালি হচ্ছে জাস্ট একটা ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্টের এক্সপানশন কি করে করতে হয় সেটা দেখি। সবার প্রথমে এখানে আমরা দেখব 2/2 অর্ডারের যে ডিটারমিনেন্ট রয়েছে তার এক্সপানশন কীভাবে হয়। ধরো এখানে ABCD, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো রো দুটো কলাম, তাহলে এটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট। সবার প্রথমে যে ডায়াগোনাল এলিমেন্টগুলো রয়েছে এদের মাল্টিপ্লিকেশন করতে হয়, AD মাইনাস অফ ডায়াগোনাল যে এলিমেন্টগুলো রয়েছে সেটা BC। বোঝা গেল। এইবারে পরের 3/3 অর্ডারের এক্সপেনশন কীভাবে করতে হয় সেটা দেখার আগে তোমাদের দুটো টার্মের সাথে পরিচয় হওয়া খুবই জরুরি। একটা হচ্ছে মাইনর, আরেকটা হচ্ছে কোফ্যাক্টর। তার আগে বলে রাখি, এই যে এক্সপেনশনটা করলাম 2/2 ডিটারমিনেন্টের, প্রথমে যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারা এই ইকুয়েশনটাকে একটু ভালো দেখার জন্য এই ফর্মটা তারা নিয়ে এসেছিল। ঠিক আছে, তো হচ্ছে এটা না আবিষ্কার হলেও আমাদের কিছু যায় আসতো না। ঠিক আছে, তবে আমাদের অনেক ক্যালকুলেশনকে অনেক কম সময় লাগায় বা অনেক ইজি করে দেয় এই ডিটারমিনেন্টের ক্যালকুলেশন। ঠিক আছে, তো এখন দেখব আমরা ডিটারমিনেন্টের মাইনর কি হয়। জেনারেলি ডিটারমিনেন্টের মাইনর ডিটারমিনেন্টের এলিমেন্টারি হয়। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা দেখি মাইনর ডিটারমিনেন্ট, এই যে মাইনর এই টার্মটা কি বোঝায়। ঠিক আছে, ধরো তোমাকে যদি বলা হয় মাইনর অফ Aij এলিমেন্ট, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখি ক্যাপিটাল MIJ। ঠিক আছে, ধরো এখানে আমি লিখছি ABCDEFGHI। এইখানে যদি আমি বলে থাকি যে এইটার পজিশন আমরা কি জানি A11, এই A11 এলিমেন্ট, এই এলিমেন্টের মাইনর কত হবে, তাহলে আমি এখানে লিখছি মাইনর অফ A11, এটাকে আমরা লিখি M11। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো দেখো,
A11 মানে কোনটা, কোন এলিমেন্টের কথা বলা হচ্ছে? এই এলিমেন্টের করসপন্ডিং যে রো আর কলাম থাকবে সেইটাকে সিম্পলি বাদ দিয়ে দাও। তাহলে যেটা পড়ে থাকলো সেটা কি? EFHI। এবারে তুমি এক্সপ্যান্ড করতে জানো, কি করতে হবে? ডায়াগোনাল এলিমেন্টকে মাল্টিপ্লাই করে দাও, EI মাইনাস অফ ডায়াগোনালকে FH। তাহলে এটা মাইনার বেরিয়ে গেল। ঠিক আছে, এই এলিমেন্টের যদি তোমাকে বলতো মাইনার অফ A32 বার করো, তাহলে মাইনার অফ A32 মানে ক্যাপিটাল M32 জানতে চাইছে আমাকে। তাহলে 32 মানে কি? 3 নম্বর রো, 3 নম্বর রো মানে এইটা, আর 2 নম্বর কলাম মানে H এর কথা বলছে। তাহলে H এর করসপন্ডিং রো কোনটা? এইটা হচ্ছে তার করসপন্ডিং রো, আর তার করসপন্ডিং কলাম কোনটা? এইটা। তাহলে এই এলিমেন্টগুলো ছাড়া বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকলো সেটাই হয়ে গেল মাইনার অফ A32। তাহলে বাকি এলিমেন্টগুলো কি কি? ACDF। ঠিক আছে, তাহলে এবারে দেখো এটা কত হয়ে গেল? AF মাইনাস DC। তাহলে মাইনার কি করে বার করতে হয় বোঝা গেছে আশা করি। এবারে আমাদেরকে বুঝতে হবে কোফ্যাক্টর কি। ঠিক আছে, তো সবার প্রথমে দেখি কোফ্যাক্টর জিনিসটা কি। কোফ্যাক্টরও বলে রাখি ডিটারমিনেন্টের এলিমেন্টারি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এবারে দেখি কোফ্যাক্টর জিনিসটা কি। মুছে যাক এটা। বলতে পারো এই কোফ্যাক্টরটা হচ্ছে মাইনরেরই একটু বড় ভাই। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে বলে রাখি, তোমাকে যদি বলে কোফ্যাক্টর অফ A11, এটাকে আমরা লিখি কি হবে? C11। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তবে এইখানে একটা জিনিস তোমাকে বলে রাখি, এখানে লেখার একটা মেথড, মানে C11 কি করে ফাইন্ড আউট করতে হয় তার একটা মেথড রয়েছে। তাহলে এইখানে দেখো, আগে আমি লিখে ফেলি ABCDEFGHI। ঠিক আছে, এখানে A11 মানে এই এলিমেন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে কেন বললাম আমি কোফ্যাক্টর আর মাইনার একজন আরেকজনের ভাই, মানে কোফ্যাক্টরকে মাইনারের ভাই কেন বললাম? জেনারেলি কোফ্যাক্টর শুধু সিম্বলের খেলা হয়। ঠিক আছে, CIJ মানে মাইনাস অফ I প্লাস J অফ MIJ, এটা হচ্ছে কোফ্যাক্টরের জেনারেল ফর্ম। ঠিক আছে, তাহলে এইখানে আমাকে দেখো C11, তাহলে C11 মাইনাস, তাহলে 1 প্লাস 1 করলে কত হয়? 2, যেটা কি না ইভেন নাম্বার। তাহলে এখানে দেখো এটা পজিটিভ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? M11। তাহলে M11 এর যা ভ্যালু হবে C11 এরও তাই ভ্যালু হবে। কিন্তু ধরো যদি তোমাকে বলতো C12 বার করতে, তাহলে দেখো -1 1 প্লাস 2 M12, তাহলে এখানে দেখো 1 প্লাস 2 কত হয়? 3, যেটা কিনা অড নাম্বার। তাহলে এটা হয়ে যেত মাইনাস অফ 12, মানে মাইনার 12 এর যা ভ্যালু হবে তার আগে একটা মাইনাস সিম্বল বসালে তবে গিয়ে কি হবে? C12 এর ভ্যালু তোমার বেরোবে। ঠিক আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল? যে এইটা যদি ইভেন হয়, এই দুটোর যোগফল বা সামেশন যদি ইভেন হয় তবেই কোফ্যাক্টর মাইনারের ভ্যালুর সাথে ইকুয়াল হবে। যদি অড হয় তাহলে কিন্তু কোফ্যাক্টরের আর মাইনারের ভ্যালু ডিফারেন্ট হবে, শুধু সিম্বলের হেরফের হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই কোফ্যাক্টর জিনিসটা বোঝা গেছে। তাহলে এইখানে দেখো এই দুটোর জন্যই আমরা এর কোফ্যাক্টরের ভ্যালুটা বার করি। তাহলে C11, তাহলে
এটা এর সাথে ইকুয়াল, তাহলে এর করসপন্ডিং রো আর কলামকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকলো এটা। তাহলে C11 এর ভ্যালু কত হয়ে গেল, এই যে ডিটারমিনেন্ট অফ EF HI। তাহলে E আর I কি ডায়াগোনাল, তাহলে EI মাইনাস অফ ডায়াগোনাল কত FH, তাহলে C11 এর ভ্যালু বেরিয়ে গেল। এইবারে দেখো C12 এর ভ্যালু, C12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এর করসপন্ডিং যে রো রয়েছে সেটা বাদ দাও আর তার করসপন্ডিং কলামটাকেও বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কি DFGI। যেহেতু এখানে কি মাইনাস সিম্বল আছে, তার আগে একটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এটার কি হয়ে যাবে, ডায়াগোনালগুলো মাল্টিপ্লাই করো, কত হয় DI মাইনাস GF। ক্লিয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে মাইনাস DI প্লাস GF, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে তাহলে এটা। এইবারে ডিটারমিনেন্টকে কি করে কোফ্যাক্টরের ফরম্যাটে লেখা যায় সেটা দেখি আমরা, ঠিক আছে? দেখো এই ফরম্যাটগুলো দেখানোর একটাই কারণ কি পরীক্ষার সময় মানে জয়েন্টে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের কিন্তু এই কোফ্যাক্টরের ফরম্যাটেই অঙ্কগুলো দিয়ে থাকবে, ঠিক আছে? ধরো যেমন এখানে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা কি 3/3 ডিটারমিনেন্ট। তাহলে এই 3/3 ডিটারমিনেন্টকে আমরা এরকম ভাবে এক্সপ্যান্ড করতে পারি, A11 C11, C মানে এখানে কোফ্যাক্টরের C এর কথা বলা হচ্ছে, প্লাস A12 C12 প্লাস A13 C13, এই এক ফরম্যাটে লেখা যেতে পারে, এটাকে মানে এক্সপ্যান্ড করা যেতে পারে। আবার দেখো এখানে A21 C21 A22 C22 প্লাস A23 ইন্টু C23, এই ফরম্যাটেও লেখা যেতে পারে। আবার A31 আমরা দেখো রো ওয়াইজ লিখছি, তাহলে C31 প্লাস A32 C32 প্লাস A33 C33, দেখো এই ফরম্যাটেও লেখা যায়, বোঝা গেল? সবগুলো আমরা রো ওয়াইজ লিখলাম। এইবারে আমরা কলাম ওয়াইজও লিখে দেখাই, এটা হচ্ছে কলাম, তাহলে A11 C11 প্লাস A21 C21 প্লাস A31 C31, দেখো কলাম ওয়াইজ লিখলাম। আবার এই ফরম্যাটে যদি লিখি A12 C12 প্লাস A22 C22 প্লাস A32 তাহলে C32, দেখো তাহলে সবগুলো কলাম ওয়াইজও লিখে নিলাম। আরেকটা বাকি থাকে কেন, A13 C13 প্লাস A23 C23 প্লাস A33 C33, হয়ে গেল। এটা হলো ডিটারমিনেন্টকে আমরা এভাবে এক্সপ্যান্ড করতে পারি। তবে একটা জিনিস বলে রাখি, এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি রয়েছে এই এক্সপ্যান্ডের ক্ষেত্রে, যদি তুমি ফার্স্ট রো এর সাথে তার পরের যে হচ্ছে কোফ্যাক্টর রয়েছে সেটা লেখো, তাহলে সবসময় কিন্তু তার ভ্যালু 0ই হবে। মানে বোঝাতে চাইলাম, ধরো A11 রো ওয়াইজ ধরো আমি লিখতে চাইছি, A11 C11 না লিখে তুমি যদি C21 প্লাস C22 প্লাস A13 C23 লেখো, ঠিক আছে? তাহলে এর ভ্যালু কিন্তু সবসময় 0 হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? শুধু আমি একটার জন্য করে দেখলাম, বাকিগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল।
ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা? এই যে এই কোফ্যাক্টরের উপরে বেস করে আমরা ডিটারমিনেন্টের পজিশন বার করিয়েছি। যেমন ধরো 2/2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোফ্যাক্টরের যে সিম্বলগুলো হবে সেগুলো কি হবে? প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা 2/2 ডিটারমিনেন্টের জন্য। আর 3/3 ডিটারমিনেন্টের জন্য কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা কোন ফরম্যাটটা ধরে করলাম? এই যে একটু আগে যেটা আমরা বুঝলাম, সি আই জে ইকুয়াল টু মাইনাস অফ আই প্লাস জে এম আই জে। ঠিক আছে, এই ফরম্যাটটা ধরে আমরা এই সিম্বলগুলো বানালাম। তাহলে এখন আমরা যদি একটা 3/3 ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করি তাহলে সেটা কেমনভাবে করব? ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই। ভালো করে দেখো, সবার প্রথমে আমরা রো ওয়াইজই করি। ফার্স্ট রো হিসাবে এ এলিমেন্টটাকে নিচ্ছি, তাহলে এ এলিমেন্টটা লিখলাম। এর করসপন্ডিং রো কোনটা? এইটা। ভালো করে দেখো, ফার্স্ট এলিমেন্টের করসপন্ডিং রো হচ্ছে এটা, মানে এর সঙ্গে যে রোটা রয়েছে। আর এর সঙ্গে যে কলামটা রয়েছে, এই রোটা আর এই কলামটাকে তোমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো পড়ে থাকলো কত? ই এফ এইচ আই। ক্লিয়ার? ফার্স্ট এলিমেন্টের কাজ হয়ে গেল। ফার্স্টে কি আছে? পজিটিভ সাইন, কোনো ঝামেলা নেই। এইবারে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট নিচ্ছি। ঠিক আছে, সিম্বল কি আছে ভাই? মাইনাস আছে, তাহলে চুপচাপ মাইনাস লিখে ফেলো। তাহলে মাইনাস, এখানে কি আছে? বি। তাহলে এই যে বি এলিমেন্টটা রয়েছে এর করসপন্ডিং রো আর কলাম বাদ যাবে। তাহলে এই বি এলিমেন্টের করসপন্ডিং রো কোনটা? এইটা। আর কলাম কোনটা? এইটা। তাহলে পড়ে থাকলো কি? ডি এফ জি আই। হয়ে গেল সেকেন্ড এলিমেন্টের। এইবারে ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট মানে সি, কি আছে সিম্বল ভাই? পজিটিভ প্লাস। এইবারে সি এলিমেন্ট, তাহলে সি এর করসপন্ডিং রো আর কলাম বাদ, তাহলে পড়ে থাকলো কি? ডি ই জি এইচ। দেখো এইটাতে অনেকের ডান দিক থেকে শুরু করব না বাঁ দিক থেকে শুরু করব সেটাতে অসুবিধা হয়, তো এই ফরম্যাটে তোমরা ভেঙে নেবে যারা তোমরা নতুন নতুন করছো। প্রথমে কি করতে হয়? আমাদের ডিটারমিনেন্টের যেটা ডায়াগোনাল সেটাকে মাল্টিপ্লাই করতে হয়। ডায়াগোনাল আর অফ ডায়াগোনাল আগেই বুঝিয়ে দিয়েছি কোনটাকে ডায়াগোনাল বলে আর কোনটাকে অফ ডায়াগোনাল। এইটাকে বলে ডায়াগোনাল। তাহলে ইআই, তারপরে কি করতে হয়? মাইনাস অফ ডায়াগোনালটা মাল্টিপ্লাই করো, অফ ডায়াগোনালের যে এলিমেন্টগুলো রয়েছে এফ আর এইচ। হয়ে গেল ওটা। মাইনাস বি, এখানে দেখো ডি আর আই ডায়াগোনাল এলিমেন্ট, মাইনাস এখানে কি? এফ জি। হয়ে গেল। তারপরে কি? প্লাস সি ডায়াগোনাল এলিমেন্ট ডি এইচ মাইনাস জিই। হয়ে গেল। তাহলে এই হলো ডিটারমিনেন্টের এক্সপানশন। আশা করি বোঝা গেছে এই এক্সপানশনটা ক্লিয়ার হয়েছে। এইবারে আমরা দেখব ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা দিয়ে ডিটারমিনেন্টকে আমরা আরো ইজি বানিয়ে ফেলবো। ঠিক আছে, এবারে আমরা দেখব ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, যেই প্রপার্টিগুলো জানলে ডিটারমিনেন্ট করতে আমাদের অনেক সুবিধা হবে। সবার প্রথম যে প্রপার্টিটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা 3/3 ডিটারমিনেন্ট। এইখানে দেখো ফার্স্ট রো আর সেকেন্ড রো, মানে ফার্স্ট রোতে কি রয়েছে? এক্স ওয়াই জেড, আর সেকেন্ড রোতে রয়েছে এক্স ওয়াই জেড। তার মানে দুটো রো যদি সেম হয়ে যায়, যে একদম পাশাপাশি সেম হতে হবে এরকম নয়, ফার্স্ট রো থার্ড রো সেম হতে পারতো, বা ফার্স্ট কলাম থার্ড কলামও সেম হতে পারতো, বা ফার্স্ট কলাম সেকেন্ড কলামও সেম হতে পারতো। মানে দুটো রো বা দুটো কলাম যদি সেম হতো তাহলে তার আনসার কি হয়? 0। ঠিক আছে, এটা এক্ষেত্রে এক্সপানশনের কোনো দরকার নেই, ডাইরেক্ট প্রপার্টি লাগিয়েই আমরা এর ভ্যালু বার করতে পারি। ধরো ডিটারমিনেন্টের কোনো একটা রোতে 3টেই 0 রয়েছে,
তাহলে তার ভ্যালু 0 হয়। শুধু রো বলে নয়, কলামেও যদি 0 থাকতো তাহলেও 0ই হতো। ঠিক আছে। 3 নম্বর ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা রয়েছে সেখানে হচ্ছে এটা রো বা কলাম ইন্টারচেঞ্জ প্রপার্টি। এখানে দেখো এক্স ওয়াই জেড রয়েছে আর এখানে রয়েছে ইউ ভি ডাব্লিউ। এটা সেকেন্ড রোয়ে রয়েছে, এটা ফার্স্ট রোয়ে। এই সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে যদি আমি ফার্স্ট রোতে আনতে চাই তাহলে এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে। আবার ধরো তোমার মন চাইলো যে এইটাকে এইখানে নিয়ে যাবে আর এইটাকে এখানে নিয়ে, তাহলে এই রোটা যখন এখানে শিফট করবে, এটাকে যখন নিচের দিকে নামাবে, তাহলে আরেকটা মাইনাস হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি একটা রো বা একটা কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে মাইনাস সিম্বল দিয়ে চেঞ্জ করতে হয়। ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর যে প্রপার্টি, এটা একটা কি স্কেলার ডিজিট, মানে এম, স্কেলার কোয়ান্টিটি ভাবো। এইখানে যে এলিমেন্টগুলো রয়েছে ডিটারমিনেন্টের মধ্যে, যখন মাল্টিপ্লাই হবে কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে, তখন তার হয় একটা রো নয় একটা কলামের সাথেই মাল্টিপ্লাই হবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে। যেমন দেখো এখানে এম, এক্স ওয়াই আর জেড এই রোয়ের এলিমেন্টের সাথেই দেখো মাল্টিপ্লাই হয়েছে, এম এক্স এম ওয়াই এম জেড। ঠিক আছে। বা রোতে মাল্টিপ্লাই না হয়ে তুমি কলামেও মাল্টিপ্লাই করতেও পারতে, মানে হয় একটা রোতে নয় একটা কলামে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো এটা কি কলামে রয়েছে, তাহলে এটা এম এক্স এম ইউ এম পি। বোঝা গেল। তাহলে এরপরে যে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে সেটাও এবার আমরা দেখব। এবারে দেখো আরেকটা যে ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে, ধরো এই যে এখানে রোগুলো রয়েছে, রোগুলোকে যদি তুমি কলামে কনভার্ট করে দিতে পারো, মানে এখানে এটা কি ফার্স্ট রোতে, তাহলে এটা তুমি ফার্স্ট কলামে লিখে দাও। আর এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড রোতে, এটা সেকেন্ড কলামে লিখে দাও। এটা দেখো থার্ড রোতে পি কিউ আর। বোঝা গেল। তাহলে রোগুলো যদি কলামে কনভার্ট হয়ে যায়, এখানে দেখো কি লেখা রয়েছে, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা টি, মানে এটাকে ট্রান্সপোজ বলা হয়। যদি রোকে কলামে বা কলামকে রোতে কনভার্ট করা যায়, দুজনের ভ্যালুর মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্স হয় না, মানে এই ডিটারমিনেন্টটা এই ডিটারমিনেন্টে যা ভ্যালু হবে এই ডিটারমিনেন্টেরও সেম ভ্যালু হবে। এইবারে দেখো এই ট্রান্সপোজ ডিটারমিনেন্টকে কত রকমভাবে লেখা যায়। ডেল্টার মাথায় টি দিয়ে লেখা যায়, বা ডি এর মাথায় ড্যাশ, বা ডি এর মাথায় বার দিয়েও এই ট্রান্সপোজ ডিটারমিনেন্টকে লেখা যায়। ঠিক আছে। এইবারে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2, এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এই ডিটারমিনেন্টটাকে দুটো আলাদা ডিটারমিনেন্টে ভাঙা যায়। তো দেখো এখানে এটাকে কীভাবে ভাঙা যায়। এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট রয়েছে এটাকে x1, আর বাকি শুধু ফার্স্টগুলোকে নিয়ে নাও x1 y1 z1, আর বাকি এলিমেন্টগুলো যেমন ছিল তেমন লিখে ফেলো পি কিউ আর, প্লাস এখানে দেখো x2 y2 z2 u v w p q r। তার মানে শুধুমাত্র করসপন্ডিং যে রোটা রয়েছে সেই রোয়ের এলিমেন্টগুলো একজন আরেকজনের সাথে অ্যাড করা যায়। মানে ধরো এই দুটো ডিটারমিনেন্ট যদি থাকতো তাহলে এই ডিটারমিনেন্টের এই এলিমেন্টের সাথে এই ডিটারমিনেন্টের এই এলিমেন্টকে অ্যাড করে না এটা পেয়েছি x1 প্লাস x2। আবার ধরো y1 আর y2 এই দুটোকে অ্যাড করে আমি এটা পেতাম, আর z1 আর z2 এই দুটোকেও অ্যাড করে এটা পেতাম। ঠিক আছে। মানে দুভাবেই এটা করা যায়, মানে এখান থেকে এখানেও আসা যায় আবার এখান থেকে এখানেও যাওয়া যায়। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখি। এবারে দেখবো আমরা ডিটারমিনেন্টের অপারেশন কীভাবে করতে হয়। দেখো এটা কি রো 1, এটা রো 2, এটা রো 3, এটা কলাম 1 কলাম 2 কলাম 3। ঠিক আছে। এইবারে ধরো কোনো একটা অঙ্কের জন্য আমাকে এই রো 1টাকে চেঞ্জ করতে হবে। তাহলে রো 1টাকে আমি কীভাবে চেঞ্জ করতে পারি, দেখো r1 লিখে এরকম অ্যারো সাইন দাও। এখানে তুমি চাইলে r1 এর সাথে ধরো তুমি যোগ মাল্টিপ্লাই করতে চাও প্লাস 2r2 প্লাস আবার r3 করতে চাও,
এতগুলো কাজ একসাথে করে তুমি এই R1টাকে চেঞ্জ করতে চাও, ঠিক আছে? তাহলে এখন নতুন যে R1 হবে সেটা কি হবে? R1 কত ছিল সবার প্রথমে? x, ভালো করে দেখো, R2 এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করেছি, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার 2 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে x প্লাস 2u প্লাস R3, তাহলে R3 মানে এটা প্লাস p হয়ে গেল, ঠিক আছে? এবার এই এলিমেন্টটা y প্লাস 2v প্লাস q, এটা কত? z প্লাস 2w প্লাস r, আর এগুলো যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে? ঠিক তেমনি আমি এখানে এই অপারেশনটা যেমন দেখালাম ঠিক তেমনি তোমরা এখানে কলামের উপরেও অপারেশন করতে পারো, ঠিক আছে? মানে অপারেশন সেম যদি রাখো তাহলে এই যে ডিটারমিনেন্টগুলো রয়েছে এই ডিটারমিনেন্টের কোনো রকম কোনো ভ্যালু চেঞ্জ হবে না। ধরো এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটার যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে তাহলে আমরা কীভাবে করব? তাহলে এই যে fx ফাংশনটা রয়েছে এর যদি আমরা ডেরিভেটিভ করি f ড্যাশ এক্স, তাহলে এর ডিটারমিনেন্টটা কেমনভাবে হবে দেখো। এই যে ফার্স্ট রো রয়েছে সবার প্রথমে এই ফার্স্ট রো এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে h1 ড্যাশ এক্স, h2 ড্যাশ এক্স, h3 ড্যাশ এক্স, আর বাকিগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দাও, ঠিক আছে? g3x, এখানে f1x, কোনো রকম কোনো চেঞ্জ হবে না, f2x, f3x, হলো ফার্স্ট রো কমপ্লিট। প্লাস এইবারে ফার্স্ট রোটাকে সেম রেখে সেকেন্ড রোটার ডেরিভেটিভ করো, সেকেন্ড রোর ডেরিভেটিভ করলে কি হবে? g1 ড্যাশ এক্স, g2 ড্যাশ এক্স, g3 ড্যাশ এক্স, আবার এখানে f1x, f2x, f3x সেম থাকবে। তাহলে দেখো সেকেন্ড রোটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। থার্ড রো, উপরের দুটো রোকে কোনো রকম কোনো চেঞ্জ না করে এবারে আমাকে থার্ড রোটাকে চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ করতে হবে মানে ইন দ্য সেন্স ডেরিভেটিভ করতে হবে। তাহলে g1x, এটা কি g2x, এটা কি g3x, এটা কি f1 ড্যাশ এক্স, f2 ড্যাশ এক্স, f3 ড্যাশ এক্স হয়ে গেল। তাহলে কোনো ফাংশন আর ডিটারমিনেন্ট যদি দেয়া থাকে তার যদি ডেরিভেটিভ করতে বলে সেটাকে আমরা এরকমভাবে করতে পারবো। এবারে তোমার মনে কোশ্চেন হতে পারে যে স্যার এটা কি শুধু রো ওয়াইজই করা যাবে? রো ওয়াইজও করতে পারো, কলাম ওয়াইজও করতে পারো, তোমার চয়েস। যদি কলাম ওয়াইজে করতে তাহলে এই সাইডটা প্রথমে ডেরিভেটিভ করতে, এইগুলোকে একই রাখতে, তারপরে প্লাস দিয়ে এইটাকে ফিক্সড রেখে শুধু মাঝের পোর্শনগুলো ডেরিভেটিভ করতে আর এটাকে ফিক্সড রাখতে, আর 3 নম্বর কেসে এই দুটোকে সেম রেখে এইটাকে ডেরিভেটিভ করতে, তাহলেই হয়ে যেত। বোঝা গেল তাহলে এই প্রপার্টিটা? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, ঠিক আছে? এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখি যে ডিটারমিনেন্টের পলিনোমিয়াল প্রপার্টি কি হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারমিনেন্টের পলিনোমিয়াল প্রপার্টি। পলিনোমিয়াল প্রপার্টি জিনিসটা কি? সবার প্রথমে দেখি, ধরো একটা তোমাকে ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে আর ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার পলিনোমিয়াল, ঠিক আছে? তাহলে এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টকে আমরা কি বলবো? পলিনোমিয়াল ডিটারমিনেন্ট। এখানে একটা কন্ডিশন আছে, যদি at x ইকুয়াল টু a তে এই যে ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায় তাহলে এই যে পুরো ডিটারমিনেন্টটা রয়েছে এর ফ্যাক্টর হবে কি? x মাইনাস a এর ফ্যাক্টর হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে বলে পলিনোমিয়াল প্রপার্টি অফ দ্য ডিটারমিনেন্ট, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্টের একটা বেসিক ফাউন্ডেশন আমাদের তৈরি হয়ে গেল। এবারে তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শেখাবো কি করে ডিটারমিনেন্ট খুব তাড়াতাড়ি সলভ করতে হয় উইদাউট এনি এক্সপেনশন। কি ঠিক আছে? দেখো ডিটারমিনেন্টের বেসিক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে,
তো এবারে পরীক্ষার হলে কিভাবে ডিটারমিনেন্ট আমরা খুব তাড়াতাড়ি সলভ করব উইদাউট এক্সপানশন, সেটা আমরা দেখার জন্য ম্যাথমেটিশিয়ান সারাস বলে একজন ছিল, সে একটা শর্টকাট দিয়েছিল। সেই শর্টকাটটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে পরীক্ষার হলে ডিটারমিনেন্ট আমাদের তড়ি মেরে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি এর শর্টকাটটা কি। সবার প্রথমে তিনি এটা বলেছিলেন, যা ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টটাকে হুবহু লিখে দাও। সমস্ত এলিমেন্টগুলোকে লিখে দিচ্ছি। এটা 3/3 অর্ডারের রয়েছে। এই যে দুটো রো আবার রিপিট করে লিখে দাও। তাহলে দেখো ABCDEF এই দুটো রোকে আমি আবার রিপিট করেছি। ঠিক আছে, এইবার এখানে দেখো AEIDHC আর GBF, এই যে এইগুলোকে একসাথে মাল্টিপ্লাই করে দাও। AEI মাল্টিপ্লাই, একসাথে মাল্টিপ্লাই হয়ে গেল, প্লাস DHC একসাথে মাল্টিপ্লাই করে দিলাম, GBF একসাথে মাল্টিপ্লাই করা হয়ে গেল। এইবারে যেগুলো পড়ে থাকলো সেগুলোকে আমরা সাবস্ট্রাক্ট করব, মাইনাস। এবারে দেখো তিনটে কিন্তু হতেই হবে, তাহলে দেখো GEC একটা হয়ে গেল, GEC। এখানে দেখো ডি আর বি কে কিন্তু নেব না, কারণ দুটো রয়েছে, তিনটে নিতে হবে। GEC মাইনাস AHF মাইনাস DBI এইটাকে বলে রুল অফ সারাস। এইটা দিয়ে তোমরা ডিটারমিনেন্ট উইদিন 10 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে বোঝা গেল কি করে তাড়াতাড়ি ডিটারমিনেন্টকে সলভ করতে হয়। আজকে আমরা শিখবো এখানে মাল্টিপ্লিকেশন, মানে ডিটারমিনেন্টের গুণ কিভাবে করতে হয়। তো দেখো সবার প্রথমে এখানে একটা আমি ডিটারমিনেন্ট লিখছি, A1 A2 B1 B2 মাল্টিপ্লাই C1 C2 D1 D2। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এটা কত বাই কত অর্ডারের, দুটো রো রয়েছে দুটো কলাম, মানে 2/2 অর্ডারে রয়েছে। এই যে ডিটারমিনেন্টটা দেখছো এটাও কি 2/2 অর্ডারে রয়েছে। দেখো ডিটারমিনেন্টের গুণ করার অনেকগুলো মেথড রয়েছে, জেনারেলি 4টে মেথড হয়। কি কি মেথড দেখো, জেনারেলি রো মাল্টিপ্লিকেশন, আরেকটা কি রো কলাম মাল্টিপ্লিকেশন, আরেকটা কলাম মাল্টিপ্লিকেশন, আর আরেকটা হচ্ছে কলাম রো মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই 4টে মেথডই কি শিখবো। 4টে মেথড শেখার কোনো দরকার নেই, সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে রো কলাম মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাল্টিপ্লিকেশন করার আগে একটা আমরা ছবি আঁকবো, রো কলাম। তোমরা যদি এই ছবিটা মনে রাখো তাহলে তোমাদের মাল্টিপ্লিকেশন করতে সুবিধা হবে যে কোনো অর্ডারের। এখানে 2/2 অর্ডার নিয়েছি, তোমরা চাইলে 3/3 অর্ডারও নিতে পারো। দেখো 4/4 অর্ডার আমাদের সিলেবাসে নেই, তো ওটাও সেম মেথডেই করা যায়। তো সবার প্রথমে এখানে দেখো কীভাবে আমরা করছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রো আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। তাহলে দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ এল এর মতো হয়ে গেছে, উল্টো এল। তাহলে সবার প্রথমে আমরা যেটা করব, করসপন্ডিং যে এলিমেন্টগুলো রয়েছে তার সাথে এই এলিমেন্টের মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে দেখো A1 রয়েছে, এখানে দেখো C1, তাহলে A1 C1 প্লাস B1 C2 হয়ে গেল এটা। তারপরে দেখো এখানে রয়েছে এই ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামটাকে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো কি হচ্ছে, A1 D1 প্লাস B1 D2। ঠিক আছে, ফার্স্ট রো আমাদের কাজ কমপ্লিট। এবারে দেখো এই সেকেন্ড রোটাকে আমরা নেব। তাহলে এখানে দেখো
সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম। তাহলে এখানে A2 C1 প্লাস B2 C2। তারপরে দেখো আবার এই কলামটা আর এই রোটা, তাহলে A2 D1 প্লাস B2 D2 হয়ে গেল। দেখতে পাচ্ছ এটাও তাহলে 2/2 অর্ডারেই ডিটারমিনেন্টটা হয়ে গেল। ঠিক আছে, এইবারে তোমাদের যদি প্রশ্ন করে যে অর্ডার সেম হলেই কি ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন করা যাবে, দেখো অর্ডার সেম না হলেও আমরা ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন করতে পারি। কেন বলো তো? কারণ ডিটারমিনেন্ট ইটসেলফে একটা হচ্ছে মাত্র ভ্যালু, তাহলে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু ইজিলি মাল্টিপ্লাই বা গুণ করা যায়। তাহলে যে কোনো অর্ডার যদি থাকে তাহলেও আমরা মাল্টিপ্লাই করতে পারবো। যেমন ধরো এইখানে যদি থাকে এরকম 2 3 4 5, এটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট ইন্টু এখানে এবারে যদি 3 4 5 6 7 8 9 10 11, দেখো এই ডিটারমিনেন্টটা আবার 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে দেখতে পাচ্ছি দুটো অর্ডার সেম নয়, তাও কিন্তু এদের মাল্টিপ্লিকেশন করা যায়। কীভাবে করবে? সবার প্রথমে এই যে ডিটারমিনেন্টটা এর ভ্যালু বার করে নাও, তারপরে এই যে ডিটারমিনেন্টটা রয়েছে তার ভ্যালু বার করে নাও, সিম্পল মাল্টিপ্লাই করে তোমার অ্যান্সার চলে আসবে। তার মানে এর থেকে কী বোঝা গেল যে ডিফারেন্ট অর্ডার হলেও আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে মাল্টিপ্লাই করতে পারবো। বোঝা গেল? আর দেখো 3/3 এটা দেখাচ্ছি না, ওর বদলে আমি আরেকটা ডিফারেন্ট অঙ্ক দেখাই, অঙ্ক দিয়ে দেখালে এটা তোমাদের বুঝতে সব থেকে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয় ডিটারমিনেন্টের বোঝা গেল। দেখো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশনে এই টাইপের কোশ্চেনগুলো জেনারেলি পরীক্ষায় এসে থাকে। তো দেখো এই টাইপের মাল্টিপ্লিকেশনটা একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট মানে তুমি যদি ব্যাপারটা মাল্টিপ্লিকেশনের ব্যাপারটি যদি খুব ভালো করে বোঝে নাও যে কী করে মাল্টিপ্লিকেশনটা হয়, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখো কী বার করতে দিয়েছে, ডিটারমিনেন্ট মানে del2 এটা আমাকে বার করতে দিয়েছে, আর দেওয়া কি রয়েছে del1 মাল্টিপ্লাই del2 ইকুয়াল টু del3। তাহলে এখানে del1 আর del3 আমাকে দেওয়া রয়েছে, তাহলে আমাকে বার করতে হবে কত, del2। আমরা কিন্তু del2 ইকুয়াল টু del3 ডিভাইডেড বাই del1 এটা কিন্তু লিখতে পারি না, কারণ ডিটারমিনেন্টে ডিভিশন হয় না। তাহলে এই টাইপের অঙ্কগুলো করার মেথডটা কি? তাহলে দেখো সবার প্রথমে লিখে ফেলো এখানে del1 যেটা রয়েছে, তাহলে দেখো 1 0 0 0 আলফা বিটা 0 বিটা আলফা মাল্টিপ্লাই, দেখো এটাও থার্ড অর্ডার আর এটাও হবে থার্ড অর্ডার, এটাই আমাকে বার করতে হবে এখানে ডিটারমিনেন্টটা কি হবে। আর দেখো del3 যেটা রয়েছে সেটা এখানে আমরা লিখে দিই। এখানে দেখো আলফা প্লাস বিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 2 আলফা বিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 2 আলফা বিটা আলফা প্লাস বিটা। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো করার জন্য সবার প্রথমে এখানে দেখো 3/3 অর্ডার, তাহলে টোটাল 9টা এলিমেন্ট হবে, তাহলে 9টা এলিমেন্টের জন্য জায়গা রেখে দাও। এবার প্রত্যেকটা গ্যাপে আমাদেরকে এলিমেন্ট ভরতে হবে এইটা দেখে। এবার আমরা এর আগে মাল্টিপ্লিকেশন শিখেছিলাম, 4 রকম মেথডে করা যায়, তার মধ্যে আমরা যেটা শিখেছিলাম সেটা কি, রো কলাম মেথড, মানে ওই উল্টো এলের মতো করে যেটা। ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা। তাহলে দেখো সবার প্রথমে আমাকে যেটার দিকে নজর রাখতে হবে, এই যে 3 নম্বর যে ডিটারমিনেন্টটা রয়েছে এর ডায়াগোনাল যে এলিমেন্টগুলো রয়েছে, ডায়াগোনাল এলিমেন্ট মানে কোনটা, 1 এইটা আর এইটা, এগুলো কি ডায়াগোনাল এলিমেন্ট। ঠিক আছে, এই ডায়াগোনাল যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টের উপরে আমাদের নজর দিতে হবে। তাহলে সবার প্রথমে দেখো এখানে কত রয়েছে 1, তার মানে 1 এর সাথে এই টার্মটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে এই এলিমেন্টটা, তাহলে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 হয়, 1ই হয়।
আবার দেখো এখানে জিরো রয়েছে, এই দুটো জায়গায় আমি যে নাম্বারই বসাই না কেন সেটা জিরো হয়ে যাবে। তাহলে এর থেকে কি বোঝা গেল, এই যে ফার্স্ট যে এলিমেন্টটা এটা 1 হতেই হবে আমাকে, কিন্তু এই দুটো জায়গায় কত বসবে সেটা আমাদের জানা নেই। ঠিক আছে, তাহলে প্রথম এলিমেন্ট হয়ে গেল। এইবারে আমাকে দেখতে হবে কি, এই এলিমেন্টের কথা ভাবতে হবে। ঠিক আছে, এইখানে কি রয়েছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখো সেকেন্ড রো সেকেন্ড কলামে রয়েছে, তার মানে আমার এখানে সেকেন্ড রো নিতে হবে, আর কোন কলাম নিতে হবে, সেকেন্ড কলাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি প্রথমে কত রয়েছে, জিরো, আর এখানে রয়েছে আলফা, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে কত রয়েছে, বিটা। তাহলে সরি, এখানে আলফা এখানে বিটা, যেহেতু সেকেন্ড রো এর সাথে এই রোটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করি এখানে জিরো হবে, হ্যাঁ কি না? মানে এইখানে যে কি নাম্বার হবে আমাদের জানা নেই, কিন্তু এইখানে এইটাকে আলফা হতেই হবে, তাহলে আলফার সাথে আলফা মাল্টিপ্লাই করলেই তো আলফা স্কোয়ার আসে, ভালো কথা। আবার দেখো এখানে বিটা রয়েছে, আর এখানে আমার দরকার কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে এখানে অবভিয়াসলি আমাকে বিটাই হতে হবে। ঠিক আছে, তবেই না আলফা আর আলফা মাল্টিপ্লাই করে আলফা স্কোয়ার, আর বিটা মাল্টিপ্লাই করে বিটা স্কোয়ার, এবার দুটোকে অ্যাড করতে হয়। তাহলে দেখো এটা চলে এলো, তাহলে এই দুটো আমার ভরাট হয়ে গেল। এইবারে আমাকে লক্ষ্য করতে হবে এই এলিমেন্টটার দিকে। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টটা দেখো কোথায় রয়েছে, 3 নম্বর রো 3 নম্বর কলাম, তার মানে আমাকে 3 নম্বর রো এর দিকে নজর দিতে হবে, আর 3 নম্বর কলাম কোনটা, এইটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে জিরো রয়েছে, তাহলে এখানে যে নাম্বারই তুমি বসাও না কেন সেটা জিরো হবে। ঠিক আছে, তাহলে এখানে কি নাম্বার বসবে আমাদের কিন্তু জানা নেই, কিন্তু এখানে দেখো বিটা রয়েছে, আর আমাদের দরকার কি এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এইখানে অবভিয়াসলি যে এলিমেন্টটা হতে হবে সেটা কি হতে হবে, বিটাই হতে হবে, কারণ বিটা আর বিটা মাল্টিপ্লাই করেই না বিটা স্কোয়ার হবে। আর এখানে দেখো আলফা রয়েছে, আর আমার দরকার কি আলফা স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এখানেও আলফা হতে হবে। তাহলে এই দেখো বিটা আর এই বিটা মাল্টিপ্লাই করে বিটা স্কোয়ার, আলফা আর আলফা মাল্টিপ্লাই করে আলফা স্কোয়ার, দেখো এটা চলে এলো। তাহলে দেখো 9টা এলিমেন্টের মধ্যে আমি 5টা এলিমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে বাকিগুলো ভরাট করার পালা। এইবারে এখানে দেখো এইখানে কত রয়েছে, 1 চাই আমার। ঠিক আছে, তাহলে এখানে আমি 1 কি করে নিয়ে আসবো, তাহলে এটা কোথায় রয়েছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রোটা তো এখানে ভরাট হয়ে গেছে, সেকেন্ড কলাম মানে এইটা দেখতে হবে। তাহলে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 হবে, কারণ এখানে তো জিরো রয়েছে, জিরোর সাথে আলফা মাল্টিপ্লাই করলেও জিরো হবে, জিরোর সাথে বিটা মাল্টিপ্লাই করলেও জিরো হবে, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে আমার 1। বোঝা গেল এটা? দেখো যদি না বুঝতে পারো এটা আবার রিমাইন্ড করে দেখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ঠিক আছে, এরপরে যে এলিমেন্টটা সেটা দেখো কত, 1 রয়েছে ওখানে। এই যে 1টা এটা দেখো ফার্স্ট রো আর থার্ড কলাম, তাহলে আমাকে এটা ফার্স্ট রো নিতে হবে, আর থার্ড কলাম মানে এইটা। ঠিক আছে, আমার দরকার কত, 1, তাহলে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলেই 1 হয়, আর 0 বিটার সাথে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, 0 আলফার সাথে মাল্টিপ্লাই করলেও 0 হয়ে যায়, তাহলে এখানেও কত হবে, 1। বোঝা গেল এটা? ওকে, এইবারে দেখো পড়ে থাকলো এই দুটো। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এটা দেখো এইবারে এই টার্মটা আনতে হবে আমাকে, আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এটা দেখো কোথায় রয়েছে, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো মানে এইটা, আর ফার্স্ট কলাম মানে এইটা, তাহলে জিরোর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়, 0, তাহলে আলফা প্লাস বিটা আমার চাই, তাহলে এইখানে অবভিয়াসলি 1 হবে, 1 এর সাথে আলফা মাল্টিপ্লাই করলেই আলফা হয়, আর এখানে দেখো বিটা রয়েছে, তাহলে আমার দরকার কি বিটা, তাহলে এখানেও 1 হবে, তবেই না এটার সাথে মাল্টিপ্লাই করে এটা আসবে আলফা প্লাস বিটা। বোঝা গেল এটা? ওকে, এইবারে আমাদের তো পুরোটাই কভার হয়ে গেল। ঠিক আছে,
তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে কি হবে, 3 নম্বর ডিটারমিনেন্টটা বার করতে হয়, সেটা বোঝা গেল। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। জেনারেলি জয়েন্ট বা ডব্লিউবিজেইতে অ্যাপ্লিকেশন থেকেই কোশ্চেন করে, বোঝা গেল এটা। তাহলে এবারে আমরা দেখব মাল্টিপ্লিকেশনের আরেকটা অ্যাপ্লিকেশন। এখানে দেখো, এখানে 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট আমাকে দিয়ে দিয়েছে। এখানে বলেছে এই ডিটারমিনেন্টটাকে আমাকে স্প্লিট করতে হবে, মানে আলাদা করতে হবে, দুটো ডিটারমিনেন্টে আলাদা করতে হবে। তার মানে এখানে আমাকে দুটো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল এখানেও তোমার 9টা এলিমেন্ট হবে, এখানেও 9টা এলিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে এইটাকে কীভাবে করব, দেখো যে কোনো মাল্টিপ্লিকেশন করার আগে তার যে ডায়াগোনাল এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর দিকে খুব ভালো করে আমাদেরকে অবজার্ভ করতে হয়। তাহলে এখানেও তার ব্যতিক্রম কিন্তু হবে না। তাহলে সবার প্রথমে আমরা এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের দিকে তাকাবো। তাহলে আমরা সবাই জানি রো কলাম মেথডে আমরা মাল্টিপ্লাই করি, ঠিক আছে। বারবার এটা বলার কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এল টাইপ করে, তাহলে এটাকে যদি তুমি ভেঙে নাও, তাহলে প্রথম যে এলিমেন্টটা সেটার হিসাবে আমি এখানে লিখতে পারি, প্রথম এলিমেন্টটা কোথায় রয়েছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে এখানে 1 1 1 লেখো, ঠিক আছে, কারণ তিনটেই 1 + 1 + 1 রয়েছে। এখানেও 1 1 1 লিখে দাও। তাহলে দেখো 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়, 1। তারপরে প্লাস 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়, 1। আবার 1-এর সাথে এই 1টা মাল্টিপ্লাই করলেও হয় 1। তাহলে দেখো ফার্স্ট যে এলিমেন্টটা সেটা আমরা পেয়ে গেলাম, বোঝা গেছে। এইবারে আমাদেরকে ফোকাস করতে হবে এই যে ডায়াগোনালটা রয়েছে, এই ডায়াগোনাল এলিমেন্টের সেকেন্ড যে এলিমেন্টটা রয়েছে এইটার দিকে নজর রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই এলিমেন্টটা কোথায় রয়েছে দেখো ভালো করে, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে সেকেন্ড রোয়ে আমাদেরকে সাজাতে হবে। তাহলে সবার প্রথমে দেখো এখানে কত রয়েছে, 1। তাহলে এখানে 1, তাহলে এখানেও আমি 1 লিখব। দেখো 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 1, ঠিক আছে। এইবারে এইখানে আমি আলফা রাখলাম, আমার দরকার কত, আলফা স্কোয়ার। তাহলে এখানেও আমি কি করব, আলফা রাখবো। তাহলে আলফা আর আলফা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, আলফা স্কোয়ার। আর এখানে দেখো কি রাখবো, দরকার আমার কি, বিটা স্কোয়ার। তাহলে এখানে রাখবো বিটা, এখানেও রাখবো আমি বিটা, ঠিক আছে। তাহলে দেখো বিটা আর বিটা মাল্টিপ্লাই করে কত হয়ে গেল, বিটা স্কোয়ার, ঠিক আছে, ভালো কথা। এইবারে 3 নম্বর যে এলিমেন্ট এখানে রয়েছে এটা কোথায় রয়েছে, দেখো 3 নম্বর রো 3 নম্বর কলাম, ক্লিয়ার। এইখানে আমার দরকার কি, সবার ফার্স্টে 1। তাহলে এখানে 1 বসিয়ে দাও, এখানেও 1 বসিয়ে দাও। 1 আর 1 মাল্টিপ্লাই করে দেখো কত হচ্ছে, 1 হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। এইখানে আমার দরকার কি, আলফা টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এইখানে দেখো কি বসাই, এইখানে আলফা স্কোয়ার, আর এখানে কি বসবে, এখানেও আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার মাল্টিপ্লাই করলেই আলফা টু দি পাওয়ার 4 হয়, ভালো কথা। আর কি দরকার, বিটা টু দি পাওয়ার 4। তাহলে এখানে বিটা স্কোয়ার আর এখানেও বিটা স্কোয়ার। দেখো বিটা স্কোয়ার মাল্টিপ্লাই করলে বিটা টু দি পাওয়ার 4। তাহলে অ্যাড করলে দেখো এই পুরোটা চলে এলো। দেখো ডায়াগোনাল দিয়ে তো আমরা এটা বানিয়ে নিয়েছি, কিন্তু আমার অ্যাডভাইস থাকবে আরও 1-2টা এলিমেন্ট তোমরা চেক করে নাও। যেমন ধরো এটা চেক করো, এটা কোথায় রয়েছে, সেকেন্ড রোতে আর ফার্স্ট কলাম, ঠিক আছে। তাহলে সেকেন্ড রো মানে এইটা, ফার্স্ট কলাম মানে হচ্ছে এটা। তাহলে দেখো 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করে 1 আসছে, আলফার সাথে 1 মাল্টিপ্লাই করে আলফা, বিটার সাথে 1 মাল্টিপ্লাই করে বিটা, ঠিক আছে। সেফ সাইডের জন্য আরও একটা এলিমেন্ট চেক করে নাও। ধরো এই এলিমেন্টটা চেক করতে চাই, তাহলে এই এলিমেন্টটা দেখো কোথায় রয়েছে, থার্ড রো সেকেন্ড কলাম। তাহলে থার্ড রো মানে কোনটা, এটা, সেকেন্ড কলাম মানে এইটা। তাহলে দেখো 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করে 1 আসছে,
এইখানে দেখো আলফা স্কোয়ার আর আলফা মাল্টিপ্লাই করে আলফা কিউব, আর এখানে দেখো বিটা স্কোয়ার ইন্টু বিটা, তাহলে কত হয়ে গেল বিটা কিউব। তাহলে বোঝা গেল এটা কি করে কোনো ডিটারমিনেন্টকে আমরা স্প্লিট করতে পারি, এটাও মাল্টিপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়ে। বোঝা গেছে? তাহলে প্রথম ভিডিওতে আমরা একটা প্রপার্টি মিস করে গেছিলাম, যেই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য এখানে আমরা ওই প্রপার্টিটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কোনো ডিটারমিনেন্টের যদি আমাকে সামেশন বার করতে হয় তাহলে এর ইউজ কীভাবে হয়। প্রথমে দেখো এই যে সামেশন সিম্বলটা রয়েছে এটা কিন্তু ডিটারমিনেন্টের বাইরে রয়েছে। আর একটা জিনিস দেখো, এইখানে তিনটে ফাংশন রয়েছে, বোঝা গেল? এইবার এখানে একটা জিনিস দেখো, এই যে ফাংশন তিনটে রয়েছে এই তিনটে ফাংশনই কিন্তু ভেরিয়েবল। তাহলে যেখানে যেখানে তুমি ভেরিয়েবল দেখতে পাবে সেখানে সিম্পল এই যে সামেশন সিম্বলটা রয়েছে ইনসার্ট করে দেবো। ঠিক আছে, তার মানে এই সামেশন সিম্বলটাকে আমি ভেতরে নিয়ে যেতে পারি। মানে কোথায় নিয়ে যেতে পারি? যেখানে যেখানে আমার ভেরিয়েবল ফাংশনস রয়েছে। এই যে দুটো কলাম রয়েছে এই দুটো কলামকে কিন্তু তোমাকে একদম ফিক্সড রেখে দিতে হবে, এর সাথে কোনো রকম মানে বদমাশি করা যাবে না। ঠিক আছে, তো এখানে ভেরিয়েবল রয়েছে, তাহলে সবার প্রথমে এখানে আমি লিখতে পারি সামেশন অফ আর টু এন এফ আর, সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n জি আর, আর সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n এইচ আর। ঠিক আছে, আর এটা যেমনকে তেমন রেখে দাও। হয়ে গেল। তাহলে এর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। বোঝা গেল? এটা এখানে যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া রয়েছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, আর আমাকে বার করতে হবে সামেশন আর ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত, আর ডিটারমিনেন্ট আর এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, মানে ডেল আর এর ভ্যালুটা বার করতে হবে। এই অঙ্কটা এর আগে যে প্রপার্টিটা করলাম সেই প্রপার্টির উপরে বেস করে। তাহলে এখানে আমি কি বলেছিলাম তোমাদেরকে, এখানে দেখো ডিটারমিনেন্টের আগে কি রয়েছে সামেশন সিম্বল। তাহলে এই সামেশনটাকে কোথায় ইনসার্ট করতে হবে? যেখানে যেখানে এই আর লেখা রয়েছে। তাহলে এই আরটা কি ভেরিয়েবল, তাহলে এইখানে আমি সামেশনগুলোকে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে দেখো এখানে ইনসার্ট করলে কি হচ্ছে, সামেশন অফ আর 1 to 10 আর সামেশন অফ আর 1 to 10 এটা আর স্কোয়ার, সামেশন অফ আর 1 to 10 আর কিউব, আর এইখানে এই যে দুটো কলাম রয়েছে অ্যাজ ইট ইজ রেখে দাও। ঠিক আছে, এইবারে এইখানে কি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে টার্মটা এটা একটা এপি সিরিজ, মানে সামেশন অফ আর 1 to 10, আর মানে সাম অফ ন্যাচারাল নাম্বারস, এখানে আপ টু কত দূর পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে এর ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত আমাকে যোগ করতে বলেছে, সামেশন মানে যোগ। তাহলে n এর জায়গায় 10 বসিয়ে দাও, আর এখানে 10 প্লাস 1 11/2, তাহলে কত হয় দেখো এটা 55। ঠিক আছে, তাহলে ফার্স্টের ভ্যালুটা কত হয়ে গেল আমার 55। ঠিক আছে, তারপরে দেখো এটাও একটা এপি সিরিজ হয়ে যাচ্ছে। কেন? এই যে সামেশন অফ আর ইকুয়াল টু 1 to 10, এখানে আর স্কোয়ার রয়েছে, মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একদম 10 স্কোয়ার পর্যন্ত। তাহলে কোনো এপির স্কোয়ারের ফর্মে যদি থাকে তার সামেশনের ফর্মুলা আমরা কি জানি, n/6 n প্লাস 1 2n প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে n কত আমাদের 10, এখানে 10 প্লাস 1 11, এখানে কত 10 ইন্টু 2 20, আর 1 কত 21/6। তাহলে যদি তুমি কাটাকাটি করো এখানে 3 7 21 3 2 6, মানে 3 2 6 3 7 21। তাহলে এখানে দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত আসছে 11 ইন্টু 35,
মানে 583 মানে 385 হলো এটা। এইবারে পরেরটা দেখো, এখানে আর কিউব রয়েছে, এই পোর্শনটাতে করছি আমরা। এটার মানে সামেশন অফ আর 1 to 10 আর কিউব, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো 1 কিউব প্লাস 2 কিউব ডট ডট করে প্লাস 10 কিউব পর্যন্ত। এটাও একটা এপি সিরিজ, তাই তো? তাহলে এটা কিউবের ফর্মে রয়েছে, তাহলে এর ফর্মুলা কী ছিল? n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে n এর জায়গায় এখানে 10 বসাবো। 10 প্লাস 1 কত? 11/2 তার স্কোয়ার। তাহলে দেখো এখানে 5 মানে 55 স্কোয়ার। 55 স্কোয়ার আমরা তাড়াতাড়ি কীভাবে করব ক্যালকুলেট? দেখো কোনো নাম্বারের শেষে যদি লাস্টে 5 থাকে তাহলে এখানে কত করতে পারি আমরা? ডাইরেক্ট 25 লিখে দেবে। আর 5-এর জাস্ট পরের নাম্বার কি? 6, তাহলে 5 6 30, 30 হয়ে গেল এটা। তাহলে এইটার সামেশন কত হয়ে গেল? এটা আগেরটার কত বেরিয়েছিল? 385, আর এটার কত বেরিয়ে গেল? 3025। আর এখানে যেমন এই এলিমেন্টগুলো যেমন ছিল তেমন লিখে দাও। এইবারে তোমরা ডিটারমিনেন্টের আরেকটা প্রপার্টি জানো, যে দুটো রো বা দুটো কলাম যদি এক্স্যাক্টলি সেম হয়ে যায়, মানে আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর কলাম আর 3 নম্বর কলাম একদম হুবহু সেম রয়েছে, মানে আইডেন্টিক্যাল। তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? এর ভ্যালু হয়ে গেল 0। বোঝা গেল এই প্রপার্টিটার ইউজ কীভাবে করতে হয়? এর আগের দিন ডিটারমিনেন্টের উপরে একটা প্রপার্টি করেছিলাম যে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ কীভাবে করতে হয়। তো সেই প্রপার্টির আজকে একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নেব। তো দেখো আরেকবার ওই প্রপার্টিটা একটু বলে দিই যে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ কীভাবে করতে হয়। ধরো একটা ফাংশন দেওয়া রয়েছে আর এটা হলো সেই ফাংশনের ডিটারমিনেন্ট। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার যদি আমাকে ডেরিভেটিভ করতে হয় তাহলে সবার প্রথমে এখানে দেখো 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট রয়েছে। হয় তোমাকে রো ওয়াইজ ডিটারমিনেন্টটা করতে, মানে ডেরিভেটিভটা করতে হবে, নয় কলাম ওয়াইজ করতে হবে। তাহলে সবার প্রথমে এখানে যে ফার্স্ট রো রয়েছে আমি তার ডেরিভেটিভ করছি। তাহলে f ড্যাশড, f2 ড্যাশড, f3 ড্যাশড। ঠিক আছে, পরের দুটো রো যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দাও। ঠিক আছে, দিয়ে প্লাস ফার্স্ট রো আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে ফার্স্ট রোটাকে সেম রেখে দাও, f1 f2 f3। এইবারে সেকেন্ড রোর ডেরিভেটিভ করো। তাহলে এখানে দেখো কত হচ্ছে? g1 ড্যাশড, g2 ড্যাশড, g3 ড্যাশড। আর h1 মানে 3 নম্বর যে রো যেমন ছিল তেমন রেখে দাও। হয়ে গেল। প্লাস এইবারে প্রথম দুটো রো হয়ে গেছে, প্রথম দুটো রো যেমন ছিল তেমন রেখে দাও, f1 f2 f3, g1 g2 g3। এইবার 3 নম্বর যে রো সেই 3 নম্বর রোয়ের ডেরিভেটিভ করতে হবে, h1 ড্যাশড, h2 ড্যাশড, h3 ড্যাশড। তাহলে কোনো ডিটারমিনেন্টের ডেরিভেটিভ কীভাবে করতে হয় এটা হলো তার প্রপার্টি। তো এর উপর একটা অ্যাপ্লিকেশন দেখি। এখানে বলে দেওয়া রয়েছে fx আর gx একটা কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, তো আমাকে এখানে প্রুফ করতে হবে phi(x) এই ডিটারমিনেন্টটা দেওয়া রয়েছে, আমাকে এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল সেটা প্রুফ করে দেখাতে হবে। এবারে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে একটু মাথায় আমাদের চিন্তা আসা উচিত, যদি আমি এটার ডেরিভেটিভ করি, এইটা যদি কোনো মতে আমি 0 বানিয়ে নিতে পারি। আমরা সবাই জানি ডেরিভেটিভ 0 কখন হয়? কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলেই 0 হয়। মানে এখানে দেখি এটাকে সবার প্রথমে ডেরিভেটিভ করে phi ড্যাশড x, তাহলে নিয়ম অনুসারে সবার প্রথমে ফার্স্ট রোটাকে আমি ডেরিভেটিভ করব। তাহলে এটা কত হয়ে গেল? f ডাবল ড্যাশড x আর g ডাবল ড্যাশ x, আর নিচের রোটাকে যেমন ছিল তেমনই রেখে দিই। ঠিক আছে, এইবারে প্লাস প্রথম রোটাকে সেম রেখে
দ্বিতীয় রোটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে দেখো ডবল ডেরিভেটিভ রয়েছে, তাহলে এখানে থার্ড অর্ডারের ডেরিভেটিভ আমাকে করতে হবে। দেখো হলো। এইবারে ডিটারমিনেন্টের একটা প্রপার্টি হিসেবে জানি, যদি রো আর কলাম সেম হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায়? 0। এখানে দেখতে পাচ্ছি এই রোটা আর এই রোটা একদম আইডেন্টিক্যাল হয়ে গেছে, তার মানে এই যে ডিটারমিনেন্টটা এটার ভ্যালু কত হয়ে গেল আমার? 0। এইবারে এইটার ভ্যালু আমাকে 0 বার করতে হবে। তো দেখো এটার ভ্যালু কী হবে? 0 হয়। তো সবার প্রথমে একটা জিনিস দেখো, এখানে fx আর gx এখানে কি বলে দিয়েছে? কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন মানে আমরা কি জানি? যার ডিগ্রি 2। ঠিক আছে, যেমন ধরো বোঝানোর জন্য এটা বলছি, ধরো x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5, এটা একটা ডিগ্রি 2 এর ইকুয়েশন। তাহলে এই ডিগ্রি 2 এর ইকুয়েশনকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে দেখো কত হয়? 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x, 5 এর ডেরিভেটিভ কত? 0। এটাকে যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে এটা দেখো কত হচ্ছে? 2। এটাকে যদি এবার থার্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে এটা কত হচ্ছে? 0। দেখতে পাচ্ছ? তাহলে এই দুটো ভ্যালু কত হয়ে গেল? f ট্রিপল ড্যাশ এটার জায়গায় এটা 0 হয়ে গেল আর এটাও 0 হয়ে গেল। দেখো একটা রয়ের দুটো এলিমেন্ট 0, তাহলে এটার পুরোটার ভ্যালু কত? এটার পুরোটার ভ্যালুও 0 হয়ে গেল। তাহলে এখানে কি পেলাম? f ড্যাশ x ইকুয়াল টু 0, মানে f ড্যাশ যে ইকুয়েশনটা ছিল তার ডেরিভেটিভ 0 পেলাম। তার মানে ডেরিভেটিভ 0 তখনই হয় যদি এই ফাংশনটা একটা কনস্ট্যান্ট টার্ম হয়। তাহলে এর থেকে বোঝা গেল f ড্যাশ x ইকুয়াল টু কনস্ট্যান্ট। হয়ে গেল এটা আমাদের প্রুফ। তাহলে আশা করি এই প্রপার্টিটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে এটা রিমাইন্ড করে আরেকবার দেখে নিও। বোঝা গেল এটা? এই যে কনসেপ্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এইখানে ডিটারমিনেন্টের তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বার করতে হবে। তো দেখি ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কীভাবে আমরা বার করি। ধরো তোমাকে কোশ্চেনটা দিয়েছে এরকম, কোশ্চেনটা কিন্তু ভালো মতো করে শুনবে। এইখানে তোমাকে কিছু এলিমেন্ট দিয়ে দিয়েছে, মানে কিছু নাম্বার দিয়ে দিয়েছে 0, 1, 2, 3। ঠিক আছে, কতগুলো নাম্বার দিয়েছে? 4টে নাম্বার দিয়েছে। বলছে এই 4টে নাম্বার দিয়ে এমন একটা ডিটারমিনেন্ট বানাও, সেই ডিটারমিনেন্টটা কত অর্ডারের বানাতে বলেছে? 3/3 অর্ডারের। ঠিক আছে, তাহলে সবার প্রথমে তোমাকে ডিটারমিনেন্টটা বানাতে হবে। এবারে সেই ডিটারমিনেন্টে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে। এবারে তুমি বুঝতে পারছো এই যে 4টে নাম্বার দিয়ে কত রকমের ডিটারমিনেন্ট তৈরি হওয়া যেতে পারে। প্রথম কথা দেখো কতগুলো এলিমেন্ট রয়েছে এখানে, এই 4টে নাম্বার দিয়ে আমাকে এই 9টা ঘর পূরণ করতে হবে। এখানে রিপিটও হতে পারে, তাহলে 4 টু দি পাওয়ার 9 সংখ্যক ডিটারমিনেন্ট তৈরি হবে। তার মানে ভাবতে পারছো নাম্বারটা কি। এবারে কোন কম্বিনেশনটা হবে সেটা তো আর তোমার জানা নেই, তাহলে পরীক্ষা এই একটা কোশ্চেন যদি তুমি ভাবতে বসো তাহলে হয়েই গেল পরীক্ষা। তো এটা করার একটা ট্রিক রয়েছে, সেই ট্রিকটা আজ শিখবো আমরা। তো কোনো ডিটারমিনেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে বার করতে হয়। ধরো এর ম্যাক্সিমাম ভ্যালু বার করানোর যে মেথড, সবার প্রথমে ডায়াগোনাল যে আছে এই ডায়াগোনাল এলিমেন্টে এই যে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারের মধ্যে সব থেকে মিনিমাম কোন ভ্যালুটা রয়েছে? 0। তাহলে ডায়াগোনালে সেই ভ্যালুটা বসিয়ে ফেল। ঠিক আছে, এইবারে এই যে এলিমেন্টগুলো রয়েছে মানে নাম্বারগুলো রয়েছে এদের মধ্যে সব থেকে বড় যেটা, সব থেকে বড় কত? 3। সেই 3গুলো বাকি সমস্ত জায়গায় বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একমাত্র কম্বিনেশন যেইটার ভ্যালু সব থেকে বেশি হবে, মানে ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ডিটারমিনেন্টটা কী করে বার করতে হয় বোঝা গেল। এইবারে মিনিমাম ভ্যালু কীভাবে বার করবে। মিনিমাম ভ্যালু বার করা না সব থেকে ইজি, যেটা ম্যাক্সিমাম ভ্যালু তার আগে একটা মাইনাস দিয়ে দাও, তাহলেই
আমার মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু ডিটারমিনেন্টের কি করে বার করতে হয় বোঝা গেল। তাহলে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তাহলে করি। ধরো তোমাকে বলেছে 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো দিয়ে একটা ডিটারমিনেন্ট বানাতে হবে, তার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু তোমাকে বার করতে হবে 3/3 অর্ডার। তাহলে 3/3 অর্ডারের ম্যাক্সিমাম ভ্যালু বার করবো কীভাবে? সব থেকে ছোট নাম্বার কোনটা? 2। তাহলে ডায়াগোনালি 2, 2, 2 লিখে ফেলো। আর সব থেকে বড় নাম্বার কত? 5। বাকি সব জায়গায় 5 বসিয়ে দাও। ঠিক আছে? তাহলে এই ডিটারমিনেন্টটা সলভ করলে যেটা পাবো সেটা হয়ে যাবে আমার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে? আর মিনিমাম ভ্যালু কি? জাস্ট যে ম্যাক্সিমাম ভ্যালুটা ডিটারমিনেন্ট সলভ করে আমাদের বেরোবে তার আগে একটা মাইনাস সাইন দিয়ে দেবো। ঠিক আছে? বোঝা গেল ডিটারমিনেন্টের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে বার করতে হয়। ক্লিয়ার? এবারে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, সেটা কি? সিমেট্রিক ডিটারমিনেন্ট আর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট কি। সবার প্রথমে একটা জিনিস বলে রাখি, আমরা ডিটারমিনেন্টের প্রথম ভিডিওতেই শিখেছিলাম ডিটারমিনেন্টের বিভিন্ন এলিমেন্টের পজিশন। তাহলে এখানে পজিশনটা আরেকবার লিখে নিই। A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এখানে দেখো প্রথমে কি থাকে? রো, পরে থাকে কলাম। এটা দেখো 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছ এখানে 1, 1 রয়েছে, এখানে 2, 2 রয়েছে, এখানে 3, 3 রয়েছে। এই যে এলিমেন্টগুলো এগুলো সব কি? ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এইটাকে দেখো আমরা যদি ইন জেনারেল ফর্মে লিখতে চাই তাহলে AII লিখতে পারি। ঠিক আছে? এইখানে দেখো সিমেট্রিক ডিটারমিনেন্ট তখনই হবে যদি এই কন্ডিশনটা হয় AIJ = AJI, মানে জাস্ট উল্টে যাবে। ধরো এই যে ডায়াগোনালটা রয়েছে ডিটারমিনেন্টে, এখানে দেখতে পাচ্ছ 1, 2, -1, আর এখানে দেখো ঠিক তার মিরর ইমেজটা রয়েছে 1, 2, -1। ঠিক আছে? তাহলে এই যে কন্ডিশনটি যদি হয় তাহলে এটা সিমেট্রিক ডিটারমিনেন্ট। আর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের কন্ডিশন কি? AIJ = -JI হবে। তার মানে কি? কিউ সিমেট্রিকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে যে ডায়াগোনাল এলিমেন্টটাকে 0 হতেই হবে, মাস্ট 0। কিন্তু এক্ষেত্রে 0 না হলেও চলবে। এখানে দেখো কত রয়েছে? 5, এখানে -6, 2। জাস্ট যদি আমি এর মিরর ইমেজটা করে দিই এখানে, তাহলে এখানে দেখো 5 এর অপোজিট কত? -5, -6 রয়েছে। তাহলে এখানে দেখো কত? -6, আর এখানে দেখো 2 রয়েছে, সরি এখানে +6 হবে, এখানে দেখো 2 রয়েছে, এখানে -2। বোঝা গেল তাহলে স্কিউ সিমেট্রিক জিনিসটা কি? ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এটা হলো সিমেট্রিকের কন্ডিশন আর এটা হলো স্কিউ সিমেট্রিকের কন্ডিশন। স্কিউ সিমেট্রিকের আরও একটা প্রপার্টি রয়েছে, যদি এর অর্ডার অড হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি অর্ডারটা কি? অড অর্ডার। তাহলে এর ভ্যালু হয় 0। কি করে দেখো? সবার প্রথমে ফার্স্ট যে রো রয়েছে সেখান থেকে -1 কমন নাও। ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 0, -5, 6। এবার সেকেন্ড যে রো রয়েছে সেখান থেকেও -1 কমন নিয়ে নাও। তাহলে কত হচ্ছে দেখো? 5, 0, -2। থার্ড যে রো রয়েছে সেখান থেকেও -1 কমন নাও। তাহলে দেখো কত হচ্ছে? -6, 2, 0। এই যে ডিটারমিনেন্টটা তুমি দেখতে পাচ্ছ এই ডিটারমিনেন্টটা যদি আমি ডেল নিই তাহলে এইটারই ট্রান্সপোজ হচ্ছে এটা, মানে এইটার দেখো রোটা এখানে দেখো কলাম হয়ে গেছে, রোটা কলাম হয়ে গেছে, এই রোটা কলাম হয়ে গেছে। তাহলে এটা এই ডিটারমিনেন্টারই ট্রান্সপোজ। তাহলে -1 এর হোল কিউব ডেল ট্রান্সপোজ লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে ডেল = ডেল ট্রান্সপোজ হলো। এইবারে ট্রান্সপোজের ভ্যালু আর ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় কি হয়? সেমই হয়। তাহলে ট্রান্সপোজের জায়গায় আমি লিখতে পারি, এটা লিখতে পারি মানে -del,
তাহলে এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে দেখো 2 ডেল ইকুয়াল টু কত হয়ে গেল 0, তাহলে ডেল ইকুয়াল টু কত হয়ে গেল 0। তাহলে এটা কিন্তু মনে রাখবে স্কিউ সিমেট্রিকের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। যদি এই ডিটারমিনেন্টের অর্ডার অড হয় মানে অযুগ্ম হয় তাহলে তার ভ্যালু কি হয় 0। ক্লিয়ার? এবারে আমরা শিখব কোফ্যাক্টর ডিটারমিনেন্ট। তো দেখো কোফ্যাক্টর ডিটারমিনেন্ট কি করে বার করতে হয়। ধরো তোমাকে এক্সামে একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, ডিটারমিনেন্টের পজিশনগুলো লিখে নাও a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। ঠিক আছে? এইবারে এই ডিটারমিনেন্টের তোমাকে কোফ্যাক্টর ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে। তাহলে সবার প্রথমে কোফ্যাক্টর ডিটারমিনেন্টকে ডিনোট করে এটা দিয়ে ডেল মাথায় সি। ঠিক আছে? তো সবার প্রথমে এখানে তোমাকে কোফ্যাক্টরগুলো লিখতে হবে C11, C12, C13, C21, C22, C23, C31, C32, C33। ঠিক আছে? এইবারে সমস্যাটা হলো পরীক্ষায় তোমাকে যদি এটা দেয় মানে কোনো এন্ট্রান্স এক্সামে, তাহলে এই ডিটারমিনেন্টের তোমাকে ভ্যালু বার করাও, তারপরে তার কোফ্যাক্টরগুলো বার করাও, দিয়ে তার সেই ডিটারমিনেন্টের ভ্যালু বার করাও, একটা লম্বা প্রসেস। তো এটার ভ্যালু তাড়াতাড়ি আমরা কি করে বার করব। এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এই কোফ্যাক্টর ডিটারমিনেন্টের ফর্মুলা হচ্ছে অরিজিনাল যে ডিটারমিনেন্ট তার যে অর্ডার রয়েছে সেই অর্ডার মাইনাস করতে হবে। তাহলে এখানে দেখো এটা কত 3/3 অর্ডারের, তাহলে এখানে 3 - 1, তাহলে কত হয়ে গেল ডিটারমিনেন্টের স্কোয়ার। তাহলে এই ডিটারমিনেন্টের প্রথমে ভ্যালু বার করে দেবে, তার স্কোয়ার যেটা হবে সেটাই হবে কোফ্যাক্টর ডিটারমিনেন্টের ভ্যালু। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? তাহলে কোফ্যাক্টর ডিটারমিনেন্টের জন্য এই ছোট্ট ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে এন্ট্রান্স এক্সামের জন্য। এবারে ডিটারমিনেন্টের তিনটে ইম্পর্টেন্ট টপিক আমরা করব। সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, মানে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। ধরো তোমাকে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। তাহলে এর এরিয়ার যে ফর্মুলা সেটা কি হবে? তাহলে এখানে দেখো এরিয়ার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে ম্যাগনিটিউড ইকুয়াল টু হাফ ডিটারমিনেন্ট x1, x2, x3, y1, y2, y3, 1, 1, 1। এটাকে যদি তুমি ব্রেক করো তাহলে এখানে আমি লিখতে পারি ম্যাগনিটিউড হাফ x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এইবারে কেন আমি এখানে ম্যাগনিটিউড লিখছি? ম্যাগনিটিউড ধরো তোমাকে যদি বলা হয় ম্যাগনিটিউড 5, এই কথাটার মানে কি বলতে পারবে? এই কথাটার মানে হচ্ছে এইটার ভ্যালু +5ও হতে পারে -5ও হতে পারে, মানে বেসিক্যালি এখানে আমরা মড ইউজ করব। ঠিক আছে? কারণ কি আমরা জানি যে এরিয়ার ক্ষেত্রে তার ভ্যালু নেগেটিভ হতে পারে না, কিন্তু কখনো যদি তোমাকে কখনো কোনো অঙ্কে কে এর ভ্যালু জানতে চায় সেক্ষেত্রে কে এর দুটো ভ্যালু হতে পারে। কারণ কি তার ম্যাগনিটিউড কত, ধরো 5 বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার যদি অপশন থাকে দুটো তখন তুমি দুটো তো দেবে। ক্লিয়ার হয়েছে? এটা গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এইবারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক কি কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস, মানে তিনটে বিন্দু সমরেখ। সমরেখ মানে কি তিনটে পয়েন্ট
একই লাইনে থাকলে সেটাকে আমরা কি বলি, সমরেখ বিন্দু বা কোলিনিয়ারিটি। তাহলে কোলিনিয়ারিটির চেক করার একটা উপায় হচ্ছে কি, যে ট্রায়াঙ্গেলের এরিয়া তুমি 0 দেখিয়ে দাও। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা, তাহলে এটাকে 0 দেখিয়ে দাও। ক্লিয়ার? এইবারে আসি আমরা কনকারেন্ট অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, মানে কনকারেন্সি কি করে চেক করতে হয়, মানে সমবিন্দু। সমবিন্দু মানে কি, ধরো তিনটে বা তার বেশি লাইন যদি একটা পয়েন্ট তার যদি কমন হয়, মানে একই বিন্দুতে গিয়ে মিলছে, ধরো সেটাকে আমরা কি বলছি, সমবিন্দু। তাহলে সেটাকে আমরা বলি কনকারেন্সি চেক। তাহলে ধরো দুটো বা তিনটে আমাকে ইকুয়েশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেখো a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবারে এর ডিটারমিনেন্ট আমাকে বার করতে হবে। তাহলে দেখো এক্স এর যেগুলো কোএফিসিয়েন্ট সেগুলো পারপল লিখে নাও, a1 a2 a3। ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেটা b1 b2 b3, আর যে কনস্ট্যান্টগুলো সেগুলো লিখে নাও একদিকে। ঠিক আছে, এর ভ্যালু যদি 0 হয় তবেই আমি বলবো সেটা কনকারেন্সি হচ্ছে, মানে সেটা সমবিন্দু। বোঝা গেল? তাহলে আজকে আমরা শুরু করব ডিটারমিনেন্টের পার্ট 3, যেখানে আমরা ডিসকাস করব ক্র্যামারস রুল। এই ক্র্যামারস রুল দিয়ে কি হয়, এখানে আমরা সলভ করব লিনিয়ার ইকুয়েশনকে থ্রু ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট দিয়ে আমরা যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে সলভ করব। তো ক্র্যামারস রুল কোথায় আমরা ইউজ করব তার পদ্ধতি বা নিয়মগুলো আমরা জেনে নিই। সবার প্রথমে ধরো আমরা একটা ইকুয়েশন লিখছি, সেই ইকুয়েশনটাকে কিন্তু ডিগ্রি 1 হতে হবে। প্রথম কথা কি জিনিস দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু ধরো 0। ঠিক আছে, তাহলে এই যেটা দেখতে পাচ্ছ এটা কি ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, মানে একঘাত বিশিষ্ট সমীকরণ। কারণ কি, প্রত্যেকেরই পাওয়ার কত রয়েছে, 1, তাই জন্য এটা হচ্ছে ডিগ্রি 1। এবার আমরা জানি যে কোনো লিনিয়ার ইকুয়েশন কি গ্রাফ রিপ্রেজেন্ট করে, স্ট্রেট লাইন মানে সরল রেখা। ঠিক আছে, তো এবারে এই ক্র্যামারস রুলটা আমরা কোথায় অ্যাপ্লাই করব। ধরো এখানে আমি একটা ইকুয়েশন লিখছি, a1x প্লাস b1y ইকুয়াল টু c1। আবার ধরো a2x প্লাস b2y ইকুয়াল টু c2। ঠিক আছে, তাহলে এখানে দুটো ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এইখানে দেখতে পাচ্ছি দুটো ভেরিয়েবল রয়েছে, x আর y, আর ইকুয়েশনে কতগুলো রয়েছে, দুটো। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। ভেরিয়েবল মানে x y z এগুলোকে ভেরিয়েবল বলে। যদি ইকুয়াল হয় ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল, তবেই সেখানে ক্র্যামারস রুল অ্যাপ্লাই হবে। তাহলে প্রথমে জেনে নিতে হবে ক্র্যামারস রুলটা কোথায় অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এই টাইপের যে ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলি, স্কোয়ার সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো, যদি আমরা এখানে তিনটে ভেরিয়েবল নিই, ধরো এখানে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1। আরেকটা ইকুয়েশন নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। তাহলে এখানে দেখো কতগুলো ইকুয়েশন রয়েছে, দুটো ইকুয়েশন রয়েছে। ঠিক আছে, কিন্তু ভেরিয়েবল রয়েছে এখানে কতগুলো, তিনটে।
তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ইকুয়েশন নট ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এইটায় কিন্তু আমার ক্র্যামারস রুল অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এই টাইপের যে সিস্টেম সেটাকে আমরা কি বলবো, নট স্কোয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এইবারে এই ক্র্যামারস রুলের পদ্ধতিটা আমরা দেখে নিই। ঠিক আছে, এবারে দেখো যে দুটো ইকুয়েশন আর দুটো ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন আমরা ডিটারমিনেন্ট দিয়ে কীভাবে সলভ করি। ধরো এখানে a1x প্লাস b1y ইকুয়াল টু c1 দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে a2x প্লাস b2y ইকুয়াল টু c2। দেখো দুটো ইকুয়েশন আর দুটো ভেরিয়েবল, তাহলে এখানে ক্র্যামারস রুল অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে ক্র্যামারস রুল করার যে মেথডটা, এখানে দেখো a1টা কি, ফার্স্ট ইকুয়েশনের x এর কোএফিসিয়েন্ট, এখানে b1টা কি, ফার্স্ট ইকুয়েশনের y এর কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট মানে সহগ, আর এখানে দেখো c1টা কি, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর দ্বিতীয় ইকুয়েশনের x এর সহগ কি a2 আর y এর সহগ কি b2, আর দ্বিতীয় ইকুয়েশনের কনস্ট্যান্ট কি c2। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমাদের যার ডিটারমিনেন্ট বার করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে মানে সহগগুলো রয়েছে তার ডিটারমিনেন্ট আগে বার করে নিতে হবে। এখানে দেখো x এর সহগ a1 a2 b1 b2। ঠিক আছে, আর dx মানে কি, x এর পার্টটাকে বাদ রেখে সেইখানে আমরা এই ধ্রুবক বা কনস্ট্যান্টগুলোকে লিখব c1 c2, আর এখানে b1 b2 যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, আর dy বলে যে ডিটারমিনেন্টটা, সেখানে আমরা কি করব, দেখো y থাকলে y এর পার্টটাকে নেব না, তাহলে ওই y এর পার্টে ধ্রুবকগুলো বসতে হবে। তাহলে প্রথমে a1 a2 x এর সহগগুলো লিখে নিলাম, তারপরে যেহেতু এটা y এর ডিটারমিনেন্ট, y এর জায়গায় দেখো c1 c2 লিখে দিলাম। এখানে দেখো x ছিল, তো এখানে x এর জায়গাতে আমরা c1 c2 লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে এইবারে যদি আমাকে x এর ভ্যালু বার করতে হয় তাহলে কি করতে হবে, dx বাই d, y বার করতে গেলে কি হবে dy বাই d। তাহলে দেখো দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশনের কি করে ক্র্যামারস রুল দিয়ে ডিটারমিনেন্টের সাহায্যে বার করতে হয় তার পদ্ধতি হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দেখো আমি ইন জেনারেল ফর্মে নিয়েছি, পরীক্ষার সময় তোমার এখানে নাম্বার দেওয়া থাকবে। তাহলে ক্র্যামারস রুলের এই পার্টটা বোঝা গেল। এবারে আমরা তিনটে ভেরিয়েবল আর তিনটে ইকুয়েশনের কি করে সলভ করতে হয় ডিটারমিনেন্টের দিয়ে সেটা দেখবো আমরা। ঠিক আছে, এবারে আমরা দেখব তিনটে ভেরিয়েবল আর তিনটে ইকুয়েশন দিয়ে কি করে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয় ডিটারমিনেন্ট দিয়ে সেটা দেখব। তাহলে সবার প্রথমে এখানে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, এখানে কি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। আরেকটা ইকুয়েশন লেখো a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটে ইকুয়েশন রয়েছে আর তিনটে ভেরিয়েবল রয়েছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমাদের কাজ কি, তিনটে যে ভেরিয়েবল রয়েছে সেই তিনটে ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো আগে ডিটারমিনেন্টে সাজিয়ে নিই, মানে সহগগুলোকে আগে ডিটারমিনেন্টে সাজিয়ে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের d। তাহলে d তে আমি কি লিখব, a1 a2 a3 b1 b2 b3, আর এখানে দেখো c1 c2 c3 হয়ে গেল। ডিটারমিনেন্ট এটা বার করতে হবে। এবারে আমরা বার করব কি dx এর জন্য। তাহলে আমরা জানি যে x এর এটা পার্ট ছিল, x এর সহগগুলো এখানে সব লেখা রয়েছে, তাহলে এই জায়গায় আমাকে কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে লিখে ফেলো d1 d2 আর d3, আর x আর z এর জন্য যেমন ছিল তেমনই থাকবে b1 b2
B3, C1, C2, C3 বোঝা গেল? হয়ে গেল। এইবারে আমরা dy-টা বার করব। তাহলে dy মানে কি? x এর সহগগুলো যেমন ছিল তেমন লিখে দাও, a1, a2, a3। y এর পার্টে দেখো এই পার্টটা ছিল, তাহলে a এর জায়গায় আমাকে ধ্রুবকগুলো লিখতে হবে। মানে এখানে দেখো d1, d2, d3, আর z এর পার্টে যা ছিল তাই থাকবে, মানে c1, c2 আর c3 হয়ে গেল। y এরটাও বেরিয়ে গেল। এইবারে dz বার করতে হবে। dz এর ক্ষেত্রে কি? তার মানে এগুলো ছিল z এর কোএফিসিয়েন্ট, তাহলে x আর y যেমন ছিল তেমন লিখে দাও, a1, a2, a3, আর এখানে b1, b2, b3। আর z এর জায়গায় কি লিখবো? d1, d2 আর d3 হলো। তাহলে দেখো এই চারটে ডিটারমিনেন্ট আমাকে বার করে নিতে হবে। তারপরে x মানে কি? dx বাই d, y মানে কি? dy বাই d, আর z এর ভ্যালু বার করতে গেলে dz বাই d। তাহলে বোঝা গেল ক্রেমার রুলের সাহায্যে কি করে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমরা ডিটারমিনেন্টের থ্রু দিয়ে ক্যালকুলেট করতে পারি। আশা করি এটা বোঝা গেছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে, পরীক্ষার সময় সবসময় যে তোমাকে কনস্ট্যান্ট টার্মগুলো রাইট সাইডে সাজিয়ে দেবে এর কোনো কথা নেই। কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু লেফট সাইডেও দিয়ে দিতে পারে। তোমার কাজ হবে সেটাকে আগে রাইট সাইডে নিয়ে যাওয়া। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কনস্ট্যান্ট টার্মগুলোকে সবসময় রাইট সাইডে যাতে থাকে, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্মস আর অলওয়েজ ইন রাইট সাইড, ঠিক আছে? তার মানে কনস্ট্যান্ট টার্মগুলোকে সবসময় রাইট সাইডে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে মাথায় থাকবে কনস্ট্যান্ট টার্মগুলো আমাকে ডান দিকেই রাখতে হবে, ঠিক আছে? দেখো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এই পার্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য এখান থেকে কিন্তু যথেষ্ট কোশ্চেন দেয়। তো এই পার্টটার কন্ডিশনগুলো মনে থাকা কিন্তু খুবই জরুরি। সবার প্রথমে এখানে আমরা দেখব দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশনের কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হতে পারে সেটা আমরা ভালো করে এখানে অ্যানালাইসিস করব। এখানে দেখতে পাচ্ছি আমার দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, ঠিক আছে? আর দেখো দুটো ভেরিয়েবল দেওয়া রয়েছে। এইবারে এই যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে, মানে এক্স এর সহগগুলো রয়েছে, যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 b2 আর c1 বাই c2 হয়, তাহলে দুটো সরল রেখা মানে দুটো স্ট্রেট লাইন একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে কোনো সহগগুলোর যে অনুপাত বা রেশিও সেটা কিন্তু ইকুয়াল হওয়া যাবে না। এটা অলরেডি আমরা ক্লাস 10-এ পড়েছি। আর যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 এই দুটো ইকুয়াল, কিন্তু কনস্ট্যান্ট টার্মটা যদি নট ইকুয়াল টু হয়, তাহলে বলবো দুটো স্ট্রেট লাইন প্যারালালে রয়েছে। আর প্যারালাল লাইন হলে তার কিন্তু কোনো রকম কোনো সলিউশন হয় না, মানে আনসার নো সলিউশন হয়ে যায়, ঠিক আছে? এইবারে ধরো একটা সরলরেখা বা একটা স্ট্রেট লাইনের উপরে আরেকটা সরলরেখা বা স্ট্রেট লাইন যদি কোইনসাইড করে, মানে একটার উপরে একটা চেপে গেছে ধরো, তাই জন্য দেখো এই লাইনটার উপরে একটু বোল্ড করে দিয়েছি, মানে একটা লাইনের উপরে আরেকটা লাইন চেপে গেছে, ঠিক আছে? বেসিক্যালি এখানে কি রিপ্রেজেন্ট করছে বলো তো? দুটো স্ট্রেট লাইন যে প্লেনের মধ্যে রয়েছে সেটাই রিপ্রেজেন্ট করছে। যখন আমরা 3D জিওমেট্রি করব তখন এই ডিটারমিনেন্টের ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি সেটা খুব ভালো মতো করে বুঝতে পারবো। তো এখানে কোইন্সিডেন্ট, দুটো স্ট্রেট লাইন কোইন্সিডেন্ট হবার যে কন্ডিশন সেটা হচ্ছে প্রত্যেকটা কোএফিসিয়েন্টের রেশিও সেম হতে হবে, ঠিক আছে? তাহলেই তার কি হয়? ইনফাইনাইট সলিউশন হয়, ঠিক আছে? এইটা তো গেল আমাদের ক্লাস 10-এর লেভেলে। এইবারে যদি আমরা ডিটারমিনেন্ট দিয়ে এটাকে দেখি, এইখানে দেখো এই যে দুটো ইকুয়েশন রয়েছে, এর যে ডিটারমিনেন্টটা হবে মানে a1 a2 আর b1 b2, এই যে ডিটারমিনেন্টটা হবে, এই ডিটারমিনেন্টটার ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, তবে আমি বলতে পারবো এই দুটো স্ট্রেট লাইনের
একটাই সলিউশন হবে, মানে ইউনিক সলিউশন হবে। তার মানে এই কন্ডিশনটাও যা, এই কন্ডিশনটাও তাই। ঠিক আছে, পরীক্ষায় তোমায় কিন্তু ডিটারমিনেন্টের ফর্মেই কন্ডিশন দেওয়া থাকবে, এই ফর্মেটে দেওয়া থাকবে না। এটা আমাদের লোয়ার ক্লাসের জন্য ঠিক আছে। এইবারে প্যারালাল লাইন, দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবার কন্ডিশন কি? প্রথমত এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এই দুটো ইকুয়েশনের, সেই ডিটারমিনেন্টটা কি হতে হবে? 0 হতে হবে। ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে মানে ডিএক্স আর ডিওয়াই, একটু আগেই দেখেছি ডিএক্স আর ডিওয়াই কী করে বার করতে হয়, ক্র্যামারস রুল দিয়ে। তাদের মধ্যে যদি যে কোনো একটা, কি বললাম, প্রথমত যে ডিটারমিনেন্টটা সেটা যদি 0 হয়, আর ডি এক্স বা ডিওয়াই ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো একটা ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, মানে 0 ছাড়া অন্য কোনো ভ্যালু দেয়, তাহলে আর আমাকে চেক করারই দরকার নেই, আমরা বলে দিতে পারবো নো সলিউশন। তার মানে লাইন দুটো প্যারালাল রয়েছে, মানে সমান্তরাল রয়েছে। ঠিক আছে, এইবারে দেখি কখন কোইনসাইড করবে, মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা কখন চেপে যাবে। বলতে পারো একটা স্ট্রেট লাইনের উপর আরেকটা স্ট্রেট লাইন কোইনসাইড কখন করবে? যখন ডিটারমিনেন্ট আর এক্স এর ডিটারমিনেন্ট আর ওয়াই এর ডিটারমিনেন্ট তিনটেরই ভ্যালু 0 হবে, তখন সেটা কিন্তু ইনফাইনাইট সলিউশন হয়ে যাবে। বোঝা গেল? এই দুটোর মধ্যে যদি একটাও নন জিরো হয় তাহলে কিন্তু আবার ঘুরে নো সলিউশন হয়ে যাবে। তাহলে এই ফান্ডাটা বোঝা গেল। এটা তো আমরা দেখলাম দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশনের জন্য। এইবারে আমরা তিনটা ভেরিয়েবল আর তিনটে ইকুয়েশন দিয়ে দেখবো, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এই চারটে যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু এই টাইপের প্রবলেম সলভ করতে তোমাদের কোনো প্রবলেম হবার কথা নয়। জেনারেলি এই পার্টটা থেকেই সব থেকে বেশি কোশ্চেন এসে থাকে, আর যেই অ্যাডভান্স তো এই পার্টটা হচ্ছে সব থেকে ফেভারিট। ঠিক আছে, তো সবার প্রথমে জেনে রাখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দু ধরনের হয়। সবার প্রথমটা কি? কনসিস্টেন্ট, আর একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। এবারে কনসিস্টেন্ট মানে কি? যেগুলোর ভ্যালু রয়েছে, মানে যেগুলো তুমি সলভ করতে পারবে। আর ইনকনসিস্টেন্ট মানে যেগুলো তুমি সলভ করতে পারবে না। তো সবার প্রথমে এই কনসিস্টেন্ট যে লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম রয়েছে সেটা সম্বন্ধে আগে জানি। এইখানে ধরো কখন তোমার ইউনিক সলিউশন বেরোবে, মানে একমাত্র একটাই সলিউশন বেরোবে, যখন তোমার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে। আবার দেখো এই ইউনিক সলিউশনেরও কিন্তু আবার দুটো পার্ট হয়। সবার প্রথমটা দেখো, ধরো তোমার ডিটারমিনেন্টটা 0 বেরিয়েছে। ঠিক আছে, কিন্তু ডিটারমিনেন্ট 0 বেরিয়েছে আর ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটেও 0 বেরিয়েছে, মানে এক্স ডিটারমিনেন্ট, ওয়াই ডিটারমিনেন্ট আর জেড ডিটারমিনেন্ট 0, কিন্তু অরিজিনাল যে ডিটারমিনেন্টটা সেটা 0 নয়। তখন কিন্তু সেই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলবো? ট্রিভিয়াল সলিউশন। তখন ইউনিক, বাট সেটার নাম কি হয়ে যাবে? ট্রিভিয়াল সলিউশন। বোঝা গেল? এইবারে দেখো এই নন ট্রিভিয়ালও কিন্তু ইউনিক সলিউশনই, কিন্তু তার প্যাটার্নটা দেখো কি হবে? ডিটা নট ইকুয়াল টু 0। দেখো ইউনিকের ক্ষেত্রেও ডি নট ইকুয়াল টু 0, ট্রিভিয়ালের ক্ষেত্রেও ডি নট ইকুয়াল টু 0, নন ট্রিভিয়ালের ক্ষেত্রেও কিন্তু ডি নট ইকুয়াল টু 0। কিন্তু এখানে কি লেখা রয়েছে? নট অল ডিএক্স ডিওয়াই আর ডিজেড আর 0। এখানে দেখুন এক্স ওয়াই জেড তিনটেই যদি 0 হয়ে যায় তাহলে এটাকে আমি কি বলছি? ট্রিভিয়াল সলিউশন। এবারে দেখো এই তিনটের মধ্যে ধরো তোমার দুটো 0 বেরোলো, কিন্তু যে কোনো একটা 0 বেরোলো না, মানে নন 0 হয়ে গেল, তখন কিন্তু এটা হয়ে যাবে নন ট্রিভিয়াল। ট্রিভিয়ালের ক্ষেত্রে এক্স এর ডিটারমিনেন্ট, ওয়াই এর ডিটারমিনেন্ট আর জেড এর ডিটারমিনেন্ট 0, আর এই ক্ষেত্রে নন ট্রিভিয়ালের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো একটা যদি নন 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? নন ট্রিভিয়াল সলিউশন। এগুলো কিন্তু তাহলে সবই এই ইউনিক সলিউশনের আন্ডারেই পড়ছে। বোঝা গেল? এইবারে ধরো তোমার ডিটারমিনেন্টের ভ্যালু 0 বেরিয়েছে, আর ডিএক্স এর ভ্যালু ডি ওয়াই আর ডিজেড, ডিএক্স বলাটা ভুল, মানে ডিটারমিনেন্ট অফ এক্স, ডিটারমিনেন্ট অফ ওয়াই আর ডিটারমিনেন্ট অফ জেড, এদের তিনজনের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ইনফাইনাইটলি সলিউশন। দেখো এইটার সাথে কিন্তু এটাকে গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, এখানে ডিটারমিনেন্টটা কত? 0। এইবারে এইখানেও একটা কিন্তু ছোট্ট গল্প রয়েছে। সবসময় যে এই কেসটা হলেই ইনফাইনাইটলি সলিউশন হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি দুটো স্ট্রেট লাইন প্লেন হয় তাহলে কিন্তু এই ইনফাইনাইটলি সলিউশনটা
নো সলিউশনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখো, ধরো তোমার ডিটারমিনেন্ট ডিএক্স আর ডিওয়াই ডিজেড তিনটেই জিরো বেরিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে প্লেনগুলো প্যারালেলে রয়েছে, বাট সমস্ত স্ট্রেট লাইনগুলোই যে কোইনসাইড করবে তার কিন্তু কোনো কথা নেই। তাহলে এখানে একটা কেস মনে রাখবে, যদি পুরো কন্ডিশনটাই ম্যাচ করে যায় কিন্তু স্ট্রেট লাইনটা যদি প্লেন হয়, মানে দুটো প্লেন যদি প্যারালেল হয়, তাহলে কিন্তু সেটা ইনফাইনাইটলি সলিউশন হবে না। এই জায়গাটা শুধু মনে রাখবে। আর প্লেন না হলে যদি শুধু স্ট্রেট লাইন হয় তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে ইনফাইনাইটলি সলিউশন লিখে দেবে। কিন্তু দুটো যদি প্লেন হয়ে যায় তাহলে কিন্তু সেটা নো সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, যেটা নো সলিউশনের আন্ডারে দেখতে পাচ্ছি ইনকনসিস্টেন্ট। এবারে দেখো, নো সলিউশনের আবার দুটো পার্ট, ডি যদি জিরো হয়ে যায় আর ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা নন জিরো বেরিয়ে যায়, তাহলে আর বাকিগুলো তো চেক করারই দরকার নেই। ধরো ডিএক্সটা তুমি প্রথমেই বার করতে গেলে নন জিরো হয়ে গেল, আর ডিটাও জিরো, তাহলে প্রথমেই বলে দেবে সেটা নো সলিউশন। আর এটা তো এখনই এক্সপ্লেন করলাম এটার সাথে। তাহলে আশা করি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা তোমরা বুঝতে পারলে। এটা কিন্তু বারবার লিখে লিখে তোমাকে প্র্যাকটিসও করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই পার্টটা আমাদের শেষ হলো। এর সাথে সাথে বলতে পারো ডিটারমিনেন্টটাও আমাদের শেষ হয়ে গেল।